চন্দ্রকথা সিমরান মিমি। প্রথম থেকে শেষ। সময়টা 1419 খ্রিস্টপূর্ব, বৃহস্পতিবার মধ্যাহ্নের শেষ প্রহর। ইন্দ্রনগরের শেষ সীমানায় এসে দণ্ডায়মান হয়েছেন তারা। সামনেই বিশালাকা, অনন্য সৌন্দর্যের এক পশলা স্বর্গানুভূতির স্থান পদ্মবিল। 3 প্রবার্ষে তার জলাভূমি, যাতে বসতি গেড়েছে হিংস্র সাপ, জোক এবং জলপ্রাণী। পচে যাওয়া কচুরিপানায় জলাভূমি পরিণত হয়েছে নর্দমায়, যেখানে চরণ ফেলতেই যেন চামড়ায় হয়ে যাবে দগদগে ঘা। চারপাশের এমনই নিকৃষ্ট পরিবেশের মধ্যেখানে সগৌরবে চিত্ত উঁচিয়ে অবস্থান নিয়ে এই অপূর্ব সৌন্দর্যের লীলাভূমি পদ্মবিল, যার জল যেন অমৃতের মতন শুদ্ধ এবং স্বচ্ছ। বিলের মধ্যখানে ফুটে রয়েছে চিত্তস্পর্শকারী পদ্ম, যেগুলোর রং, আকার, বর্ণ সবকুল মানব হৃদয়কে স্পর্শ করে মুহূর্তে বিমোহিত করতে সক্ষম। নগরে থাকা কালীন দুরান্তের প্রজাদের মুখে মুখে এই অপূর্ব বিলের কথা শ্রবণ হয়েছে রাজকন্যার। নিজ রাজ্যের এই অপার সৌন্দর্য সচক্ষে দেখার জন্য হয়ে উঠেছিলেন উতলা। ফলস্বরূপ একটানা 3 রাত্রি 2 দিন গমনের পর পৌঁছেছেন এই কিনারায়। সহস্র গ্রাম এবং জঙ্গল পাড়ি দিয়ে আসতে হয়েছে এই কূলে। রাজকন্যা বিমোহিত হয়ে তাকিয়ে রইলেন বিলের পদ্মগুলির দিকে। এমনই সময় পেছনের জঙ্গল থেকে সশব্দে শরীর ঝাপটাতে ঝাপটাতে রাজকন্যার কার্নিশে এসে শুয়ে পড়ল একটা শুভ্র রঙের বনবিড়াল। আর 2-3 বার তার শরীরটা কেঁপে উঠল এবং এরপর পরই নিস্তেজ হয়ে গেল। তার পিঠের খানিকটা নিচে ঢুকে রয়েছে একখানা তীর। সেই তীরটাকে ছুঁয়ে শক্ত হাতে টান দিল রাজকন্যা। অপার স্নেহ এবং যত্ন নিয়ে কোলে নিল ছোট্ট বন বিড়ালটাকে। বার 2 আলতো ধাক্কিয়ে আহত কণ্ঠে ডাকল, পিঞ্জর, পিঞ্জর। চোখ থেকে আপনা আপনি গড়িয়ে পড়ল 2 ফোঁটা অশ্রু। সিপাহী রা ভয়ার্ত দৃষ্টিতে একে অপরের দিকে মুখ চাওয়াচাওয়ি করলেন। একজন লাল রঙের কারুকার্য খচিত পোশাক পরিহিতা অল্পবয়সী যুবতী এগিয়ে এলেন। কণ্ঠে কাতরতা নিয়ে বললেন, রাজকন্যা, কেউ পিঞ্জরকে তীর ছুঁড়েছে। ও মারা গেছে। হাতের রক্তমাখা তীরটার দিকে তাকালেন রাজকন্যা। সূক্ষ্ম, ধারালো ফলার তীরের আগা কালো বর্ণের খচিত। সেটাকে শক্ত করে ধরে সিপাহী উদ্দেশ্যে কঠোর কণ্ঠে বলল, সিপাহী, তীর কোন দিক থেকে ছোড়া হয়েছে? 4 জন সিপাহী এবং 3 জন অল্পবয়সী যুবতী নিয়ে পদ্মবিল ভ্রমণে পাড়ি দিয়েছিলেন রাজকন্যা। সাথে ছিল তার প্রিয় শুভ্র ঘোড়া এবং পালিত বনবিড়াল পিঞ্জর। পদ্মবিল দর্শনের সময়ই মুক্ত পিঞ্জর জঙ্গল দেখে সেদিকে ছুটে গেছিল। মুক্তভাবে পালন করা হতো বিধায় এই বিষয়ে কেউই রাজকন্যাকে জ্ঞাত করেনি। তবে কোন দিক থেকে কে এই তীর ছুঁড়েছে এটা বিলের সামনে থেকে সঠিকভাবে জানা সম্ভব নয়। 4 জনের মধ্যকার একজন সিপাহী আন্দাজ করে বললেন, রাজকন্যা, পিঞ্জর পশ্চিমের জঙ্গলের দিকে ছুটিয়াছিল এবং সে জায়গা হইতেই তীরবদ্ধ হইয়া ফিরিয়াছে। হয়তো পশ্চিমের জঙ্গলের ওই পাশেই থাকা কোনো শিকারী এই কাজ করিয়াছে। কথাটুকু শোনামাত্র কিঞ্চিত সময় ব্যয় করলেন না রাজকন্যা। দ্রুত উঠে গেলেন ঘোড়ায়, টেনে দিলেন লাগাম। বাকি সিপাহীরাও তড়িঘড়ি করে যে যার ঘোড়ায় উঠে পড়লেন এবং দাসীরা সেখানেই অপেক্ষা করতে লাগলেন। কিছু মুহূর্ত পার হতেই তারা ঢুকে পড়লেন জঙ্গলে। শুকনো পাতাকে মুড়িয়ে ঘোড়া তার নিজস্ব গতিতে চলছে সামনের দিকে। রাজকন্যাকে সুরক্ষা দিয়ে সামনে এগিয়ে চলা ঘোড়ায় বসে থাকা সিপাহী বললেন, রাজকন্যা, আমরা নগরের সীমানার কাছাকাছি আসিয়া পড়িয়াছি। এই জঙ্গল পার হইলেই চন্দ্রনগর। চলুন, ফিরিয়া যাই। মুহূর্তেই ঘোড়া থামিয়ে দিলেন রাজকন্যা। যুবক সিপাহী খুশি হলেন রাজকন্যা তার কথা মেনেছে ভেবে। কিন্তু তাদেরকে পুরোপুরি আশাহত করে আদেশসূচক বাক্যে বললেন, ধনুক আর তীর দাও। অবাক হয়ে রাজকন্যার দিকে ফিরে তাকালেন সিপাহীরা। তার সুচালো দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে সামনে তাকাতেই নজরে পড়ল জঙ্গলের শেষ সীমানার দৃশ্য। কয়েকটা ঘোড়াসমেত সিপাহী দেখা যাচ্ছে। রাজকন্যা রক্তাক্ত তীরটা আরেকবার দেখে দূরের অপরিচিত যুবকের হাতের তীরকে মিলিয়ে নিলেন। পরক্ষণেই চোয়াল শক্ত করে ধনুকের সাথে তীরটাকে সাজালেন। সুচালো দৃষ্টি দিয়ে লক্ষ্য নির্ধারণ করে নিয়ে ছুঁড়ে মারলেন। মুহূর্তে ধারালো ফলা গিয়ে ঢুকে পড়ল কৃষ্ণবর্ণের ঘোড়ার পিঠে। আর্তনাদ করে সামনের 2 পা উঁচু করে লাফিয়ে উঠল ঘোড়া। তার পিঠে তীর হাতে বসে থাকা আগন্তুক তাল সামলাতে না পেরে লাফিয়ে জমিনে নামল। এরপর চক্তচক্ষু নিয়ে তীরন্দাজের দিকে তাকিয়ে হুঙ্কার ছাড়লেন। রাজকন্যা তীর ছুঁড়েই ক্ষান্ত হলেন না।
এগিয়ে এলেন ঘোড়া নিয়ে। সাথে সাথেই আগন্তুকের সাথে থাকা বাকি সিপাহী রাতির ছোড়ার জন্য উদ্যত হল। এরই মধ্যে ইন্দ্রনগরের সিপাহীগণ ঘোড়া নিয়ে দুরন্ত বেগে ছুটে এসে তাদের বাধা হল। পিঠে তলোয়ার খোঁচা এবং হাতে তীর নিয়ে কঠোর কণ্ঠে বললেন, সাবধান, ইনি ইন্দ্রনগরের রাজকন্যা। রাজকন্যা শব্দটি কর্ণপাত হতেই আগন্তুক কৌতূহলী দৃষ্টিতে তাকাল। গায়ে সাদা পাথরে খচিত শুভ্র রাজকীয় পোশাক এবং মুখে পাতলা শুভ্র পর্দায় আবৃত শুভ্র অশ্বের পিঠে তেজি কাজল চোখের চাহনি দেখতেই থমকে গেল। শক্ত পাথরে আবৃত পাষাণ হৃদয়টা যেন মুহূর্তেই বরফের পাহাড়ের ন্যায় গলতে লাগল। ধীর কদমে হেঁটে একদৃষ্টে তাকিয়ে এলোমেলো পদচিহ্ন নিয়ে এগিয়ে আসতে লাগল আগন্তুক। ওই রক্তাক্ত চোখের টানা কাজল, তা খানিকটা লেপ্টে গেছে অশ্রুতে। যেই লেপ্টে থাকা কাজল মুছতে এক অভাবনীয় ইচ্ছে আপ্লুত হচ্ছে তার। ইন্দ্রনগরের সিপাহী রা অবাক দৃষ্টি নিয়ে আগন্তুকের দিকে দৃষ্টি দিল। তার পোশাকের গায়ে চন্দ্রনগরের রাজকীয় চিহ্ন এবং তলোয়ারের কারুকার্য দেখে বললেন, রাজকন্যা, ইনি চন্দ্রনগরের রাজকুমার। কর্ণপাত করলেন না রাজকন্যা। চন্দ্রনগরের রাজকুমার হোক বা স্বয়ং রাজা, সেটা আলোকপাত করার মোটেই প্রয়োজনীয়তা নেই আমার। আমার পিঞ্জরকে হত্যা করেছে এই আগন্তুক, বলতে বলতেই ছুঁড়ে মারল আরেক খানা তীর। রাজকুমার বিমোহিত দৃষ্টিতে রাজকন্যাকে দেখতে দেখতেই কিছুটা সরে গেলেন। লক্ষ্যভ্রষ্ট হতেই ক্ষেপে গেলেন রাজকন্যা। পুনরায় সাজালেন তীর। হাসলেন রাজকুমার। বললেন, রাজকন্যার মতিভ্রষ্ট হয়েছে। এই নামে কারো সাথে সাক্ষাৎই হয়নি আমার। সেখানে তাকে হত্যা করা তো অসম্ভব। মিথ্যে। এই তীর তোমার, আর এটাই ছুঁড়েছ তুমি আমার পিঞ্জরকে। এই পিঞ্জরটাকে? সিপাহী রা দ্রুত মৃত পিঞ্জরকে সামনে তুলে দেখালেন। রাজকুমার হাসলেন। অবহেলা করে ব্যঙ্গাত্মক স্বরে বললেন, ওহো, বন বেড়াল। বাক্যটুকু শেষ করার পূর্বেই হুঙ্কার ছাড়লেন রাজকন্যা। অশ্ব থেকে লাফ দিয়ে নেমে তলোয়ার চেপে ধরল রাজকুমারের গলায়। কণ্ঠে কাঠিন্যতা নিয়ে দাঁতে দাঁত চেপে বলল, সাবধান যুবক, ওকে বন বেড়াল বলবে না। ওর নাম পিঞ্জর, বুঝলে? ঠোঁট চেপে হাসলেন রাজকুমার। পুনরায় রাজকন্যাকে রাগিয়ে দিতে বললেন, ও একটা বেড়াল, আমি কেন পিঞ্জর বলে ডাকব? যত্ত সব আহ্লাদি নাম। মস্তিষ্কে রক্ত উঠে গেল রাজকন্যার। সারা শরীর রাগে কাঁপছে অনবরত। একে তো প্রিয় পিঞ্জরকে হারিয়েছে, তার উপর প্রিয় জিনিসকে তাচ্ছিল্য করে হাসছে এক যুবক। নিজের রাগকে সংযত করে রাজকুমারের উদ্দেশ্যে সাবধানী বার্তা শোনাল। বলল, রাজকুমার, তোমার ভয় করছে না? একে তো তুমি নিজের রাজ্যের সীমানার বাইরে এসে স্বীকার করছ, তার উপর আমার পালিত পিঞ্জরকে হত্যা করেছ। তোমাকে এই মুহূর্তে বন্দি করে আজীবন গুপ্ত কুঠুরিতে ফেলে রাখলেও কেউ টের পাবে না। চুপ করে রাজকন্যার যাবতীয় হুমকি শ্রবণ করলেন রাজকুমার। মাথাটাকে খানিকটা নুয়ে রাজকন্যার মুখ বরাবর রাখলেন। ফিসফিস করে বললেন, ভয় পেয়েছি রাজকন্যা। আপনার সাহস এবং যুদ্ধ কৌশলের পারদর্শিতার গল্প অনেক শুনেছি, তবে অনুরোধ থাকবে এই কৌশল চন্দ্রনগরের রাজকুমারের সামনে দেখাবেন না। তাহলে বনবেড়ালের মতো আপনাকেও শিকার করে নিয়ে যাব। বেড়ালটাকে দেখেই সন্দেহ হয়েছিল এটা কোনো সুন্দরী রমণীর হবে। আপনাকে দেখে নিশ্চিত হলাম। বেড়াল মালকিন দুটোই পছন্দের। একজনকে শিকার করেছি, বাকিজন অপেক্ষারত। তাই এই চক্ষুজোড়া দেখিয়ে খুন না করে পুরো মুখশ্রীটাই দেখান। অস্তিত্বহীন হয়ে যাই ধরনী থেকে। ক্ষোভ নিয়ে দুকদম পেছনে সরলেন রাজকন্যা। দাম্ভিকতার সুরে শিরদাঁড়া উঁচু করে বললেন, ইন্দ্রনগরের রাজকন্যা অতৃপ্তা, যাকে তাকে নিজের মুখশ্রী দেখায় না। কোনো হত্যাকারীকে তো নয়ই। তবে এই শ্রী খুব শীঘ্রই রাজকুমার অভিরূপের কক্ষ আলোকিত করবে। আবারও পিছু ফিরলেন অতৃপ্তা। ঘৃণা বর্ষণ করে বললেন, জ্ঞাত আছি। পিতা তার মিত্র রাজ্য চন্দ্রনগরের রাজকুমারের সহিত বিবাহ দেওয়ার বাসনা করেছেন। তবে সেই সুপাত্রকে সচক্ষে দেখিলাম। পরবর্তীতেও যে এরূপ কথোপকথন হবে সে আশা ত্যাগ করার জন্য সম্পূর্ণ নিশ্চিত থাকুন। বাক্যটুকু শেষ করেই রাজকন্যা অশ্বে উঠলেন। লাগাম টেনে সিপাহীদের চলে আসার নির্দেশ দিয়ে দুরন্ত গতিতে এগিয়ে এলো পদ্মবিলের দিকে। রাজকুমার অভিরূপ এখনও মোহনীয় দৃষ্টিতে ধ্যানমগ্ন হয়ে তাকিয়ে আছে অশ্বের পিঠে বসে থাকা শুভ্রপরীর দিকে।
দৃষ্টিতে তার প্রগাঢ় অসন্তোষ হই সুশ্রী দর্শন করতে না পারার। 2 পিতা, পত্রের শুরুতে সালাম প্রদর্শন করিলাম। আপনার মিত্ররাজ্য চন্দ্রনগরের রাজকুমার অভিরূপ সিং বিনা অনুমতিতে ইন্দ্রনগরে অনুপ্রবেশ করিয়াছেন এবং অত্যন্ত নৃশংসতার সহিত তিনি তীরবিদ্ধ করিয়া আমার পিঞ্জরকে হত্যা করিয়াছেন। নেহাত বন্ধুরাষ্ট্রের সহিত আপনার সম্পর্ক ছিন্ন হইবে ভাবিয়া আমি তাহাকে বিনা শাস্তিতে মুক্ত করিয়া চলিয়া আসিয়াছি। তবে আপনি তাহাকে অতি শীঘ্রই এই জঘন্য অপরাধের কারণে শাস্তি প্রদান করিবেন। যতক্ষণ না পর্যন্ত উক্ত বিচার না হয়, ততক্ষণ পর্যন্ত রাজকন্যা অতৃপ্তা আপনাকে মুখদর্শন করাইতে বিরত থাকিবেন। পত্র রচনায় রাজকন্যা অতৃপ্তা। বাহকের থেকে রাজকন্যার দেওয়া পত্রখানা পড়তেই মুখমণ্ডল ফ্যাকাশে হয়ে গেল রাজার। তিনি অতি মন খারাপের সহিত বাহকের দিকে তাকালেন। চিন্তিত কণ্ঠে বললেন, রাজকন্যার অবস্থান সম্পর্কে কি জানো? বাহক রাজাকে কুর্নিশ করে নিচু চোখে বললেন, মহারাজ, রাজকন্যা কিছু প্রহর পূর্বেই প্রাসাদে ফিরেছেন। তবে তিনি প্রিয় পিঞ্জরের শোকে অত্যন্ত ব্যথিত। রাজমাতার নিকটে জানলাম তিনি দোর বন্ধ করে কক্ষে অবস্থান করছেন। রাজা যেন এই পর্যায়ে আরও চিন্তিত হলেন। তিনি রাজকন্যার জেদ সম্পর্কে অবগত। যদি তার কথামতো দ্রুতই রাজকুমারকে রাজদরবারে না ডাকে তাহলে হয়তো ধীরে ধীরে আহারের প্রতিও অনীহা দেখাবেন। না, এমনটা ঘটতে দেওয়া উচিত হইবে না। তিনি কিছুক্ষণ ভাবিলেন, পরপরই বাহককে বলিলেন পত্র লিখতে। ময়ূরের পেখমে শক্ত অংশে কালি ছুঁয়ে সাদা কাগজে আঁচড় কাটতে লাগলেন গুটি গুটি অক্ষরের। পত্রখানাকে গোল করে ভাঁজ করে সাদা সুতো দিয়ে পেঁচালেন। এরপর রাজকীয় উড়ন্ত দুধ পায়রার পায়ে পেঁচিয়ে উড়িয়ে দিলেন আকাশে। 3 বিস্তীর্ণ নীলাকাশ। স্বচ্ছ নীলাভ আকাশের মধ্যে ঘন সাদা তুলোর মতো মেঘ। এরা যেন ফুল হয়ে ফুটে আছে। তার নিচে কিছুক্ষণ পর পর উড়ে যাচ্ছে চিল। এরা চন্দ্রনগরের আকাশে স্বাধীনভাবে উড়ছে। হঠাৎই চিলেদের থেকে বেশ খানিকটা দূরত্বে নিচু স্তরে উড়ে এলো এক পায়রা। দূর থেকে প্রাসাদের সৈন্যরা তাকিয়ে রইল পায়রার পানে। তার রক্তিম পায়ে সাদা কাগজ পেঁচানো দেখতেই একজন চিৎকার করে উঠল, রাজকীয় পত্র এসেছে। পায়রাটা আরেক নিচ থেকে উড়ে এসে দাঁড়াল প্রাসাদের সম্মুখে থাকা এক স্তম্ভের উপর। সাথে সাথে সৈন্য ধরে ফেলল। অতি সাবধানে তার পা থেকে সুতোর বাঁধন খুলে পত্রটা হাতে নিয়ে উড়িয়ে দিল আবারও আকাশে। পত্রখানা বার্তাবাহক এর কাছে হস্তান্তর করে পুনরায় ফিরে এলো প্রাসাদের মূল ফটকের সম্মুখে পাহারা দিতে। মিত্র, বাধ্য হইয়া পত্র পাঠাইয়াছি। আশা করিতেছি ভুল বুঝিবে না। অতি শীঘ্রই রাজকুমারকে ইন্দ্রনগরে পাঠাইবার ব্যবস্থা কর। 4 দিন পূর্বে সে আমার রাজ্যে অনুপ্রবেশ করিয়া আমার কন্যার পালিত বনবেড়ালকে তীরবিদ্ধ করিয়া হত্যা করিয়াছে। যাহা রাজকন্যা স্বচক্ষে দেখিয়াছে। সে আমার নিকটের বিচার চাহিয়াছে এবং হুমকিস্বরূপ বলিয়াছে যতদিন পূর্বকের বিচার না করিব, ততদিনে আমাকে মুখদর্শন করাইবে না। রাজকন্যা দোর বন্ধ করিয়া কক্ষে আছে এবং আহার ত্যাগ করিয়াছে। এ বড় যন্ত্রণার সংবাদ। একমাত্র কন্যার এমন তেজের সামনে আমি বড়ই অসহায়। অতি শীঘ্রই আমাকে উক্ত বিপদ থেকে রক্ষা করো। পত্র রচনায় ইন্দ্রনগরের রাজা স্নেহাভিলাষ। পত্র পড়তেই চমকে গেলেন রাজা। দ্রুত সিপাহী পাঠালেন রাজকুমার অভিরূপ সিং এর উদ্দেশ্যে। পিতার ডাক পেতেই ব্যস্ত পায়ে কক্ষ ত্যাগ করলেন রাজকুমার। পত্রে লেখা যাবতীয় তথ্য পড়ে নিজ ভাবনায় ব্যস্ত হলেন। ভাবনা শেষে পিতার উদ্দেশ্যে বললেন, পত্রের উত্তর দেওয়া প্রয়োজন নেই পিতা। আমি আজ ইন্দ্রনগরের উদ্দেশ্যে যাত্রা আরম্ভ করব। রাজা বাধা দিলেন। চিন্তিত কণ্ঠে বললেন, পুত্র, তুমি সেখানে যাবে না। রাজকুমারীর জেদ, তেজ, কঠোরতা সবকিছু সম্পর্কে অবগত আমি। সে তোমায় কঠিন কোনো শাস্তি দিতেও পিছপা হবে না। এর থেকে আমি তার কাছে পত্রে ক্ষমা চাইব। হয়তো এতে আমাদের মধ্যকার সুসম্পর্ক কিছুটা নড়বড়ে হবে, এমনকি বিবাহটাও ভাঙতে পারে। তবে তাতে খুব একটা ক্ষতি হবে বলে মনে করছি না। দক্ষিণাত্যের রাজার ভগ্নিকন্যার সহিত তোমার বিবাহের প্রস্তাব এসেছে কিছুকাল পূর্বে। সে বড়ই সুলক্ষণা। নেহাতি স্নেহাভিলাষকে কথা দিয়েছিলাম বলে তাদের ফিরিয়ে দিতে বাধ্য হয়েছি। তবে এবারে প্রস্তাব পাকাপোক্ত করব। ভ্রুদয় কিঞ্চিত কুঁচকে পিতার দিকে তাকালো রাজকুমার। সুচতুর দৃষ্টিতে তার মুখভঙ্গি অবলোকন করে ভাবভঙ্গি বোঝার প্রয়াস চালাল।
হুট করেই প্রস্তাব পরিবর্তন করাটা মোটেও পছন্দনীয় ঠেকল না তার কাছে। মেরুদণ্ড সোজা করে শির উঁচু করল। কণ্ঠে কাঠিন্যতা, গম্ভীরতা মিশিয়ে সুনিশ্চিতভাবে পিতার উদ্দেশ্যে বলল, দাক্ষিণাত্যের রাজাকে ফিরিয়ে দিয়ে উত্তম কাজ করেছেন। ভবিষ্যতে ইন্দ্রনগরের রাজকন্যার সহিত আমার বিবাহ দিয়ে আরও উত্তম কাজ করবেন বলে আশা করছি। রাজা অবাক চোখে ছেলের দিকে তাকালেন। অভিরূপ সে চোখের দিকে সরাসরি দৃষ্টিপাত করে গম্ভীর কণ্ঠে বললেন, আমার অভিব্যক্তি বুঝতে আপনার অসুবিধা হবে এটা আশা করছি না। ইন্দ্রনগরের রাজকন্যার সহিত দেখা হয়েছে অশ্বত্থ জঙ্গলে এবং তাকে দেখার ক্ষণকাল অতিবাহিত মাত্রই সিদ্ধান্ত চূড়ান্ত করেছি। বিবাহ তাকেই করব। রাজা অমর সিং পুত্রের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি হাসলেন। তাকে পূর্বের কথা মনে করিয়ে দিয়ে বললেন, রাজকুমার, কিছুকাল পূর্বে আমি বিবাহের প্রস্তাব তোমার সম্মুখে তুলেছিলাম। রাজকন্যা অতৃপ্তার বীরত্ব, যুদ্ধ কৌশল, অস্ত্রচালনা, সূক্ষ্ম তীরন্দাজ, মোহনীয় সৌন্দর্য সকল বিষয়ে গোটাখানেক পুঁথি তোমার সামনে পাঠ করলেও মতো দাওনি। দ্বিমত পোষণ করে বলেছিলে এমন রাজকন্যা কখনোই বিবাহ করিবে না। তোমার কাছে যুদ্ধ কৌশল, অস্ত্রচালনা মাত্রই পুরুষের মধ্যে অন্তর্ভুক্ত। যে নারী এই সকল দিক নিজের মধ্যে লালন করে সে কখনোই স্ত্রী হওয়ার যোগ্য নয়। নারী হবে কোমল, নারীর চক্ষু থাকবে জমিনে অন্তর্ভুক্ত, যার দৃষ্টি কখনোই জমিন থেকে উপরিস্থলে উঠিবে না। এই পুরুষ সমান অযোগ্যা নারীকে কখনোই বিবাহ করবে না। তাহলে আজ এমন কি হলো যে তাকে বিবাহ করার জন্য ইন্দ্রনগরে যাত্রা করছ শাস্তি হবে জেনেও? রাজকুমার চক্ষু বন্ধ করলেন, সাথে সাথেই ভাবনায় ডুব দিলেন। বন্ধ চক্ষুর পর্দায় মস্তিষ্কের কল্পনা শক্তির সাহায্যে সেই অভাবনীয় দৃশ্যগুলো ভেসে উঠল। শুভ্র অশ্ব, তার উপর এক অপূর্ব সৃষ্টি, ওই তেজ, ওই অশ্রুসিক্ত লাল চক্ষু, কালো কাজলে লেপ্টে থাকা দুপাশ ভাবতেই চোখ খুলে ফেলল। পিতার উদ্দেশ্যে সম্মোহনী কণ্ঠে বলল, কারণ ওটা কোনো নারী নয়, ও একরাশ মুগ্ধতা, মোহনীয় শক্তি, দিঘির সদ্য প্রস্ফুটিত তাজা পদ্ম, যে পদ্ম তীব্র হাওয়ায় দুপাশে দুললেও ভেঙে পড়ে না। তাকে আমার চাই। ওই আলোর তীব্র ঝলকানি আমার কক্ষে চাই। তার ওই তেজি চোখের দৃষ্টিতে আমি আজীবন দৃষ্টি স্থাপন করার দুঃসাহস দেখাতে চাই। থেমে কঠোর কণ্ঠে বলল, আপনি নিশ্চয়ই পুত্রের চাওয়ার বিরোধিতা করে নগরের ধ্বংস ডাকবে না? 4 দিন এবং 5 রাত্রি যাত্রার পর চন্দ্রনগরের রাজকুমার এবং তার সৈন্যদের ঘোড়া পৌঁছাল ইন্দ্রনগরের রাজপ্রাসাদে। তাদেরকে দেখতেই অতি আনন্দে উৎফুল্ল হয়ে গেলেন রাজা। দ্রুত তাদের বিশ্রাম এবং আপ্যায়নের ব্যবস্থা করলেন রাজকীয়ভাবে। 2 প্রহর বিশ্রাম নেওয়ার পর রাজসভা বসালেন রাজা স্নেহাভিলাষ। সভায় সমস্ত রাজসভাসদকে ডেকে সময় ঘোষণা করে দিলেন। পরমুহূর্তে বার্তা পাঠালেন কন্যার কাছে। রাজকুমারীর কক্ষের সামনে গিয়ে বন্ধ দুয়ারে অপেক্ষা করলেন বার্তাবাহক। দাসীকে বলতেই তিনি ভীত মুখে বললেন, মাননীয় বার্তাবাহক, রাজকন্যা কিছুক্ষণ পূর্বেই আহার করেছেন। আমাকে বলে দিয়েছেন উনি এই মুহূর্তে বিশ্রাম নেবেন এবং ওনাকে যেন কেউই বিরক্ত না করি। এখন ডাকলে যদি উনি আমার উপর রেগে যান? বার্তাবাহক ক্ষণকাল নিশ্চুপ রইলেন। এরপর নিজেই দুয়ারে টোকা মেরে বললেন, রাজকুমারী, রাজকীয় বার্তা আসিয়াছে। দয়া করে ইহা শ্রবণ করুন। বেশিক্ষণ অপেক্ষা করতে হল না তাদের। এর মধ্যেই দুয়ার খোলার আওয়াজ এলো। রাজকন্যা খোলা দরজার সামনে নিশ্চুপ হয়ে দাঁড়ালেন। বাহক পড়তে আরম্ভ করলেন, রাজকুমারী অতৃপ্তা, চন্দ্রনগরের রাজকুমার অভিরূপ সিং কিছু প্রহর পূর্বেই প্রাসাদে প্রবেশ করিয়াছেন। শীঘ্রই সভা বসিবে। তাহার করা অপরাধের শাস্তিও তিনি পাইবেন। অনুগ্রহপূর্বক উক্ত সভায় উপস্থিত থাকিবার জন্য রাজা স্বয়ং তোমাকে আমন্ত্রণ জানাইয়াছেন। আশা করিতেছি রাজার মান রাখিবেন। পত্রের লেখা শ্রবণ করতেই রাজকন্যা খুশি হলেন। সেই খুশির উপস্থিতি হিসেবে তার ঠোঁট, মুখ চোখ ও উজ্জ্বল দেখাল। সভার সময় জানার পর কক্ষে প্রবেশ করে মখমলের ময়ূরাক্ষী পোশাকটা পরিধান করলেন। মুখের উপর পাতলা কাপড়টা বেঁধে ব্যক্তিগত দাসীদের নিয়ে যাত্রা শুরু করলেন রাজদরবারের দিকে। জনপূর্ণ সভায় প্রবেশ করতেই সকলে আসন ছেড়ে রাজকন্যাকে কুর্নিশ করে অভিনন্দন জানালেন। তবে আসন ছাড়লেন না রাজকুমার। তিনি চরণের উপর চরণ তুলে আত্মদাম্ভিকতা নিয়ে বসে রইলেন।
তার দৃষ্টি নিষ্পলকভাবে রাজকন্যার চোখের দিকে নিক্ষেপ করা রয়েছে। রাজকুমারকে ওভাবেই বসে থাকতে দেখে অপমানিত হলেন তিনি। এক ঝলক তাকিয়ে ফুঁসতে ফুঁসতে বসে পড়লেন নিজস্ব আসনে। কিছুক্ষণ পরপর দৃষ্টি নিক্ষেপ করছেন রাজকুমারের দিকে। হুট করেই অভিরূপ সিং ভরা রাজসভায় মুখ খুললেন। চরম নির্লজ্জতার পরিচয় দিয়ে বললেন, রাজকুমারী, এভাবে তাকাবেন না। আপনার ওটা দৃষ্টি নয়, ধারালো তীরের ফলা। প্রতিনিয়ত জখম হচ্ছি আমি। সাথে সাথেই রাজা স্নেহাভিলাষ রাজকন্যার দিকে তাকালেন। উপস্থিত সকল রাজসভাসদদের দৃষ্টি এখন তার দিকে। সবাই কৌতূহলী দৃষ্টি নিয়ে ঘটনা বোঝার চেষ্টা চালাচ্ছেন। অস্বস্তিতে হাঁসফাঁস করে উঠলেন রাজকন্যা। হতবিহবল হয়ে ক্ষোভ মিশ্রিত চোখে তাকালেন রাজকুমারের দিকে। কণ্ঠে তেজ নিয়ে বললেন, যারা নারীদের সম্মান করতে জানে না, কোমল পশুপ্রাণীদের প্রতি দয়া করতে জানে না, তাদের উপর শুধু ধারালো দৃষ্টি নয়, সরাসরি তলোয়ার ছোড়া উচিত। নাম বিভ্রান্তির কারণবশত ইন্দ্রনগরের রাজার নাম স্নেহাভিলাষ থেকে পরিবর্তন করে শওকত-উজ-জামান রাখা হল। ৫ চিন্তিত মহারাজ ক্রমশ দৃষ্টি পরিবর্তন করতে লাগলেন। একবার রাজকুমার অভিরূপ সিং, একবার রাজকুমারী অতৃপ্তা, একবার মন্ত্রী এবং পরবর্তীতে সভাসমাবেশে উপস্থিত গণমান্য ব্যক্তিবর্গের দিকে। এভাবে কিছু মুহূর্ত ব্যয় হবার পরক্ষণে কণ্ঠকে শান দিয়ে গম্ভীর চিত্তে প্রশ্ন ছুড়ল রাজকুমারের দিকে। বলল, রাজকুমার, তুমি কেন নগরে অনুপ্রবেশ করেছিলে? আর কেনই বা রাজকন্যার প্রিয় পিঞ্জরকে হত্যা করেছ? আসনের সম্মুখ প্রান্তরে রাখা আসনে বসা রাজকন্যার দিকে মুগ্ধ দৃষ্টি দিল রাজকুমার। সেদিকে তাকিয়েই কণ্ঠে তেজ বয়ে আনল। দাম্ভিক স্বরে বলল, মহারাজ, চন্দ্রনগর এবং ইন্দ্রনগর দু রাজ্যের মধ্যবর্তী স্থানে অশ্বত্থ বনের অবস্থান। যে বনের অর্ধাংশ এই রাজ্যের এবং বাকি অর্ধাংশ চন্দ্রনগরের সীমানায়। শিকারে গিয়ে খেয়াল না থাকায় অনিচ্ছাকৃত ইন্দ্রনগরের সীমানায় প্রবেশ করেছিলাম। বিষয়টা বোঝার পরক্ষণেই সেই স্থান ত্যাগ করে আসার প্রয়াস করেছিলাম। কিন্তু এর মধ্যেই রাজকুমারী তীর ছুড়লেন। রাজকুমারী ক্ষুব্ধ চোখে তাকালেন। তেজি কণ্ঠে বললেন, সেটা না হয় বুঝলাম, কিন্তু সে আমার পিঞ্জরকে কেন হত্যা করেছে? এটা বড়ই হাস্যকর কথা মহারাজ। শিকার করতে গিয়েছি জঙ্গলে, সম্মুখে এক বনবিড়াল পেয়েছি বলে তার উপর তীর ছুঁড়েছি। বিড়ালটা মারাও গিয়েছে। এবারে আমি কিভাবে বুঝব জঙ্গলে রাজকুমারীর বিড়াল ঘুরছে? মহারাজ শঙ্কিত চোখে রাজকুমারীর দিকে চাইল। পরক্ষণেই রাজকুমারের দিকে তাকিয়ে ভুল শুধরে দিয়ে ভীত কণ্ঠে বলল, বনবিড়াল নয়, তাহার নাম পিঞ্জর। তুমি নাম ধরেই বলো। উপর পাটির সম্মুখভাগের দন্ত দিয়ে ঠোঁট কামড়ে হেসে রাজকুমারীর রাগান্বিত মুখশ্রী উপভোগ করল অভিরূপ। ব্যঙ্গ তুচ্ছতাচ্ছিল্য করে বলল, আমি এত আহ্লাদ করতে পারি না মহারাজ। থেমে অতৃপ্তার বিষাদে ছাওয়া মুখশ্রীর দিকে তাকিয়ে নরম কণ্ঠে বলল, যদিও এতে আমার কোনো ভুল নেই, তারপরেও রাজকন্যার প্রিয় প্রাণীর বিয়োগে আমি অত্যন্ত অনুতপ্ত। ক্ষোভে ফেটে পড়ল অতৃপ্তা। বলল, আপনার অনুতপ্ত হওয়াতে তো আর আমার পিঞ্জর ফিরে আসবে না? অন্যায় যখন করেছেন তখন শাস্তিও পেতে হবে। রাজকন্যার আদেশ শিরোধার্য। বলুন কি শাস্তি দিবেন? একজন পাষাণ, পাথর হৃদয়ের অধিকারী, দয়ামাহীন নরপিশাচ, পশুপাখিদের প্রতি সামান্যতম করুণাহীন এক দানবরূপী রাজকুমারের জন্য রাজকন্যা অতৃপ্তা শাস্তিস্বরূপ। আজ এই রাজসভায় ঘোষণা করছি যে আগামী সপ্তাহ চন্দ্রনগরের রাজকুমার অভিরূপ সিং আমার অশ্বশালার অশ্বদের যত্ন নেবে এবং প্রাসাদের চূড়ায় রাখা পায়রা খোপের পায়রাদের নিয়ম মোতাবেক আহার করাবে। স্তব্ধ হয়ে গেলেন মহারাজ শওকত-উজ-জামান। স্বীয় কন্যার মতো অনুযায়ী শাস্তি তাও আবার একজন প্রভাবশালী রাজকুমারকে দেওয়া হবে এ যেন ভাবনার অতীত। এতে যে সম্পর্ক বিনষ্ট হতে খুব বেশি প্রহর লাগবে না। নানা কন্যাকে এতটা প্রশ্রয় দেওয়া উচিত হচ্ছে না। সে থাকুক তার পিতার প্রতি অভিমান করে, কিন্তু তাও এই শাস্তি হতে দেওয়া অসম্ভব। কণ্ঠে প্রগাঢ় অসন্তোষ এবং দ্বিমত পোষণ করে বললেন, এ হতে দেওয়া অসম্ভব। একজন রাজকুমারের প্রতি তুমি এ ধরনের অবিচার করতে পারো না কন্যা। এ বড় অপমানজনক এবং নিয়মবহির্ভূত। বেশ, তবে প্রয়োজন নেই কোনো শাস্তির। তাকে রাজ আপ্যায়ন করে মাথায় তুলে রাখুন। তবে এটা মনে রাখবেন পিতা, আমি আমার বাবা নহে। এই রাজ্যের রাজার কাছে বিচার দিয়েছিলাম। আপনি প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন।
বলে সভা ছাড়ার প্রয়াস করতেই অভিরূপ বলল, মহারাজ, আপনি শান্ত হন। রাজকুমারীর শাস্তি আমি নিশ্চয়ই মানব। আমার বলা অনুতপ্তের কারণে তার বনবিড়াল ফিরে না আসলেও তার বলা শাস্তি পালনের পর নিশ্চয়ই বেঁচে উঠবে। 6 রাজসভার সমাপ্তি ঘটেছে কিছু মুহূর্ত পূর্বেই। রাজকুমারী নিজস্ব সিদ্ধান্তের উপর ঠিক যেমনটা অটল ছিলেন, তেমন দৃঢ়ভাবেই সেই শাস্তি পালন করার আশ্বাস দিয়েছেন রাজকুমার। তবে মধ্যপর্যায়ে সিদ্ধান্তহীনতায় ফেঁসে গিয়েছেন মহারাজ। কন্যার উপর অসন্তোষ নিয়েই ফিরেছেন অন্দরমহলে। মাতৃহীন কন্যার বিষয়ে কার কাছেই বা নালিশ করবেন তিনি? বেগম জীবিত থাকলেও না হয় অন্দরমহলে গিয়ে পুরো রাতটা তার উপর ঝেড়ে বলা যেত, বেগম, তোমার কন্যা আজ আমার বিরুদ্ধে গিয়েছে, আমারই মিত্রের পুত্র যার সাথে কিনা কিছুদিন পরেই তার বিবাহ, সেই তার সাথেই অবিচার করেছে। কেন তুমি নিজ কন্যাকে শাসন করছো না? কিন্তু মহারাজ এমন কিছুই করতে পারছেন না। আফসোস নিয়ে ক্লান্ত হয়ে শুয়ে রইলেন পালঙ্কে। অশ্বশালায় ঢুকেই সেখানে তুলকালাম কাণ্ড বাঁধাল রাজকুমার। আশেপাশের যাবতীয় মাটির পাত্র ভেঙে দিল। চারপাশে আহার সামগ্রী ছড়িয়ে ছিটিয়ে একজন কর্মচারীকে ডাকল। ভীতসন্ত্রস্ত হয়ে কম্পনরত শরীর নিয়ে রাজকুমারের সম্মুখে এসে দাঁড়াল। অভিরূপ হঠাৎই তাকে অবাক করে দিয়ে বলল, রাজকুমারীর নিকটে যাও। এক্ষুনি যা ঘটল এগুলো বলবে, আরও বাড়িয়ে বলবে, আমার নামে বদনাম করবে। দ্রুত যাও, যাও। কর্মচারী ভীত হলেন। রাজকুমারের কথাবার্তা কিছুই বুঝতে পারলেন না। শঙ্কিত হয়ে তাকে খুশি করার জন্য কম্পনরত কণ্ঠে বললেন, হুজুর, আমি কিছুই বলবো না রাজকন্যার কাছে। এগুলো এখনই পরিষ্কার করছি। মুহূর্তেই কলারের উপর ভয়ঙ্কর এক থাবা ফেলল রাজকুমার। কর্মচারীর পরনের ফতুয়াকে টেনে সংকুচিত করে নিকটে আনল। ভয়াল কণ্ঠে বলল, তোকে যেটা বলা হয়েছে সেটা কর। যা ইচ্ছা বল, শুধু রাজকুমারী যেন এখানে আসে। মনে রাখিস, তাকে না আনতে পারলে তোর গর্দান যাবে। রাজকুমারের থেকে মুক্তি পেতেই ছুটল কর্মচারী। অন্দরমহলের ফটকের সামনে যেতেই আটকাল প্রহরী। প্রথম বাধা পেতেই ঘাবড়ে গেল। অনুনয় বিনয় করে বলল, দয়া করে রাজকুমারীকে ডাকুন, খুবই দরকারি বার্তা জানাতে আসছি। একজন প্রহরী ধমক মেরে বলল, রাজকন্যা শয্যায় আছেন, এখন ডাকা যাবে না। এ পর্যায়ে হাঁটু মুড়িয়ে বসে পড়লেন লোকটি। করুণ কণ্ঠে বললেন, তাকে একবার বলুন, অশ্বশালা থেকে এক কর্মচারী আসিয়াছে রাজকুমারের খবর জানাইতে। এরপর না আসলে আমি চলিয়া যাইব। শুনলেন প্রহরী। একজন দাসীকে ডাকিয়া খবর জানাতেই সে ছুটল রাজকুমারীর কক্ষের দিকে। দুয়ারের নিকটে গিয়ে রাজকন্যার ব্যক্তিগত দাসীকে খবরটা পারলেন। এরপর দুয়ারে টোকা দিয়ে ব্যক্তিগত দাসী রাজকন্যাকে উক্ত কথাটা বলতেই দ্রুত দুয়ার খুলল। মুখে ঝালর বেঁধে দ্রুত রওনা দিল ফটকের দিকে। দূরেই ক্লান্ত হয়ে বসে আছেন কর্মচারী রাজকুমারীকে আসতে দেখেই ডাকলেন প্রহরী। বললেন, উঠে আয়, রাজকন্যা এসেছেন। তিনি কাছে আসতেই সবাই হাঁটু মুড়িয়ে কুর্নিশ করলেন। রাজকন্যা শক্ত কণ্ঠে জানতে চাইলেন, অশ্বশালার বিষয়ে যাহা জানো বলো। মাননীয়া রাজকুমারী, এ কাকে দায়িত্ব দিয়েছেন আপনি? সে প্রথম দিনেই অশ্বের আহার সামগ্রী, জিনিসপত্র ভাঙিয়া চুরিয়া লণ্ডভণ্ড করে দিয়েছেন। রাজকুমার বড়ই ভয়ানক। তিনি আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছেন। আপনি দ্রুত চলুন, না হলে একটা অশ্বও হয়তো জীবিত থাকবে না। শোনামাত্র ক্ষুব্ধ রাজকুমারী যাত্রা আরম্ভ করলেন অশ্বশালার দিকে। গিয়ে যা দেখলেন তাতে বড্ড আশ্চর্য হয়ে কর্মচারীর দিকে তাকালেন। সমস্ত এলোমেলো জিনিসপত্র গোছানো, এমনকি ভাঙা পাত্রগুলোও একপাশে জড়ো করে রাখা। রাজকুমার স্নিগ্ধ দৃষ্টিতে এক অশ্বের পিঠে হাত বুলাচ্ছেন। হতবাক হয়ে অন্য পাশে দাঁড়িয়ে থাকা দুজন কর্মচারীর উদ্দেশ্যে জিজ্ঞেস করলেন, এসব কে পরিষ্কার করেছে? তারা ভীত চাহনিতে একে অপরের দিকে তাকালেন। এরপর বললেন, রাজকুমার নিজেই করেছেন। তাদের অর্ধস্বরের কথা শুনে খুব সহজেই বোধগম্য হচ্ছে যে এ কাজ রাজকুমারের নির্দেশে তারাই করেছে। কিন্তু অস্বীকার করছে শাস্তির ভয়ে। অতৃপ্তাকে দেখেই চৌকস হাসল অভিরূপ। এগিয়ে এলো দৃঢ় পায়ে। তার সম্মুখে দাঁড়িয়ে মুগ্ধ চোখে তাকাল। মোহনীয়তায় বিমূঢ় হয়ে বলল, অবশেষে রাজকুমারী আসলেন। আমি তো কাজ করতে করতে বড্ড ক্লান্ত হয়ে পড়েছিলাম। শক্তির প্রয়োজন খুব।
কিছুক্ষণ আপনার ওই চক্ষুপানে চেয়ে শক্তি সঞ্চয় করে নেই। রাজকুমারী সরে গেলেন সামনে থেকে। দৃষ্টিকে সুচালো করে বাকি কর্মচারীদের হাতের দিকে তাকালেন। এরপর তাচ্ছিল্য করে বললেন, কাজ করেছেন আপনি, অথচ হাত নোংরা ওদের। আপনার হাত তো দেখছি একদম স্বচ্ছ। নিমিষেই হাতের দিকে তাকালেন রাজকুমার। বললেন, ওহো, এটা তো রাজকুমারীকে আলিঙ্গন করার জন্য পরিষ্কার করেছিলাম। তবে আপনি চাইলে আলিঙ্গন শেষে আবারও নোংরা করতে পারি। 7 চঞ্চল বিকালের সুপ্ত রাশি সোনালি বর্ণের ন্যায় প্রতিফলিত হচ্ছে ধরণীতে। দূর থেকে দূরান্তের আকাশে দেখা মিলছে ঝাঁকেও ঝাঁকেও পাখির। এতটাই দূরত্বে তাদের বাস যে এই সুউচ্চ মিনার থেকেও বোধগম্য হচ্ছে না তাদের রং। হয়তো সারাদিন আহার খোঁজা এবং স্বাভাবিক নিয়মে উড়াল দেওয়ার পর নিরে ফিরছে তারা। তাদেরও ঘর আছে, ঘরে ফেরার টানও আছে। শুধু নিজস্ব কোনো ঘর নেই রাজকুমারীর। নেই কোনো নীড়, যেখানে ফেরার আকুল টান থাকবে তার। বয়স তার বেড়েছে অনেক। রীতি অনুযায়ী যেখানে 13 বৎসরের অধিক বয়সী কন্যা আজ সংসার করছে, সেইখানে সে সপ্তদশী কুমারী হয়েও অবিবাহিত। হয়তো রাজকন্যা বলেই কেউ কটু কথা বলার দুঃসাহস দেখায় না। প্রজার ঘরের কন্যা হলে আজ এতদিনে হয়তো কলঙ্কের ছোঁয়ায় ভরা কলস গলায় বেঁধে ডুবতে হতো ওই দিঘির মাঝে। রাজকুমারীর যে বিবাহ হয় না এটাও নয়। বস্তুত তিনি নিজেই বিবাহ করছেন না। প্রথম কারণ হিসেবে বলেছেন, শিক্ষা দীক্ষা, যুদ্ধকৌশল সবকিছুতে পারদর্শী না হওয়া পর্যন্ত তিনি কোনো সম্পর্কে জড়াবেন না। আর দ্বিতীয় কারণ হিসেবে দেখিয়েছেন একজন পরিপূর্ণ যুবকের অনুপস্থিতি। হয়তো রাজা শওকত-উজ-জামান নিজেও একমাত্র কন্যাকে কাছছাড়া করতে চাননি বলে বিবাহের প্রতি ততটা জোর দেননি। এই প্রশান্তিময় বিকেলে হৃদয়কে আরেকটু প্রশান্তি দেওয়ার জন্য প্রাসাদের সুউচ্চ মিনারে অবস্থান নিয়েছেন রাজকুমারী। নিজ হাতে গম ছিটিয়ে দিচ্ছেন শক্ত ইটের বাঁধনে আবিষ্কৃত হওয়া ছাদে। পায়রাগুলো ছেটানোর শব্দ পেতেই ডানা ঝাপটিয়ে হামলে পড়ল সেদিকে। মুখে হাসি ফুটল রাজকুমারীর। কিন্তু এই হাসি দীর্ঘক্ষণ স্থায়ী হল না। এর মধ্যেই অন্য প্রান্তে গম ছিটিয়ে দিল কেউ। সাথে সাথেই দিক পরিবর্তন করে অন্য প্রান্তে গেল পায়রাগুলো। আসন ছেড়ে ক্ষোভ এবং কৌতূহল নিয়ে তাকালো অন্য প্রান্তে। মুখে চওড়া হাসি নিয়ে মিনারের পেছনে থেকে বেরিয়ে আসল রাজকুমার। দুকদম এগিয়ে আসতেই গর্জে উঠল অতৃপ্তা। বলল, আপনাকে এখানে কে প্রবেশ করতে দিয়েছে? প্রহরী, প্রহরী। তাদেরকে ডেকে লাভ নেই রাজকুমারী। সামান্য কিছু প্রহরী রাজকুমার অভিরূপ সিংকে আটকে রাখবে এটা হাস্যকর। আর তুমি ভুলে যাচ্ছ তুমি আমার বাগদত্তা। সম্পূর্ণ অগ্রাহ্য করে রাজকুমারী অন্যদিকে তাকাল। মুখে গাম্ভীর্য এবং কঠোরতা এনে বলল, আমি আপনাকে বিবাহ করব না রাজকুমার। দ্বিমত করার কারণ? এ পর্যায়ে পিঞ্জর হারানোর যন্ত্রণায় হিংস্র হয়ে উঠল অতৃপ্তা। চোখে মুখে ক্ষোভ নিয়ে বলল, কারণ আপনি আমার পিঞ্জরকে হত্যা করেছেন। যে পুরুষের মধ্যে পশু পাখির জন্য সামান্য মায়ার অস্তিত্ব নেই সে কি করে আমায় ভালোবাসবে? এরকম পাষাণ পুরুষকে কিরূপে বিবাহ করিব বলতে পারেন? কোনো প্রকার বাক্য ব্যয় করলেন না রাজকুমার। নীরব হয়েই প্রস্থান করলেন। অতিথিশায় তার জন্য বরাদ্দকৃত বিলাসবহুল কক্ষটায় বসে বাহককে ডাকলেন। পরপর 2টো পত্র লিখিয়ে ক্ষান্ত হলেন। 2টো পত্র নয় বরং একটা চিরকুট এবং অন্যটা পত্র। বেছে বেছে পত্রটিকে হাতে নিয়ে পড়লেন। শ্রদ্ধেয় পিতা, অতি দ্রুত আপনি ইন্দ্রনগরের উদ্দেশ্যে মাতা এবং ভগ্নী সৌদামিনীকে নিয়ে যাত্রা আরম্ভ করিবেন। রাজকুমারী অতৃপ্তার প্রতি আমি বড় মুগ্ধ হইয়াছি এবং আমার ইচ্ছা এইরূপ যে চলমান যাত্রায় তাহাকে বিবাহ করিয়া রাজপ্রাসাদে ফিরিব। যদি কোনোভাবে ইহার বিপরীত হয় তাহলে রাজকুমারের শূন্যতায় চন্দ্রনগরের প্রাসাদ খা করিলেও তিনি আর ফিরিবেন না। পত্র রচনায় রাজকুমার অভিরূপ সিং, চন্দ্রনগর। পত্রখানা পড়িয়া বাহকের হাতে দিলেন। বললেন, অতিদ্রুত প্রেরণের ব্যবস্থা করুন। বাহক একটু ইতস্তত বোধ করিয়া বলিলেন, রাজকুমার, অন্য পত্রটা কি প্রেরণ করিবেন না? পত্রখানা হাতে নিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে চুপ হয়ে রইলেন। খানিকটা নীরবতা উপভোগ করে বললেন, এটা প্রেরণের উপযুক্ত সময় এখনো হয়নি। যেটা জোগাড় করতে বলেছি সেটা করো। যত স্বর্ণমুদ্রা প্রয়োজন হয় দেব, কিন্তু তাও আমার চাই। 8 সান্ধ্যকালীন আহার উপভোগ করার পর রাজকন্যা নিজ কক্ষে আসলেন।
মুখের পাতলা কাপড়টা খুলে বিশালাকা দর্পণে স্বীয় মুখশ্রীর লাবণ্য দেখিতে ব্যস্ত হইলেন। হঠাৎই চোখ পড়িল দর্পণের ভেতর। সেদিকে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে ঘোর লাগা চোখে মুখে পিছু ফিরলেন। পরিশ্রান্ত কদমে এগিয়ে গেলেন পালঙ্কের কাছে। নরম তুলোর বিছানার উপরে শুয়ে আছে এক শুভ্র স্বাস্থ্যবান বনবেড়াল। আত্মচিৎকার করে বেড়ালটাকে বুকের সাথে বাঁধিল। ছলছল চোখে কেঁদে আপ্লুত হয়ে বলল, আমার পিঞ্জর। বেড়ালটাকে বুকের সাথে বাঁধতেই পালঙ্কের উপর রাখা ছোট্ট চিরকুটখানার দিকে নজর গেল। ত্রস্ত হাতে সেটাকে তুলে নিয়ে ভাঁজ খুলল। সাথে সাথেই দৃশ্যমান হল ভেতরকার লেখাগুলো। রাজকুমারী, আপনাকে সাময়িক ব্যথিত করিবার জন্য হতভাগা ক্ষমাপ্রার্থী। শিকারের ব্যস্ততায় অজ্ঞাত হইয়া আপনার প্রিয় পিঞ্জরকে হত্যা করিয়াছি, কিন্তু উক্ত ভুলের যে কোনো সমাধান খুঁজিয়া পাই না। প্রতিনিয়ত অমন কাজল চোখ একটা প্রাণীর বেদনায় অশ্রুতে লেপ্টে থাকিবে এ যে রাজকুমারের জন্য বিষাক্ত নীলাভ তীরের ফলার মতো বিধিয়াছে। সে জন্যই সারা রাজ্য খুঁজিয়া আরেকটা পিঞ্জর আনিয়া দিয়াছি। আশা করছি ইহার পরিবর্তে পরবর্তী সাক্ষাতে একটু হইলেও ভালো ব্যবহার আশা করিতে পারি। তবে একটা সত্য স্বীকার না করিলেই নয়, রাজকুমার বড়ই হিংসুটে। তার চেয়েও অধিক ভালো রাজকুমারী অন্য আরেকজনকে বাঁচিবে এ যে অসহ্যকর। হোক সে প্রাণী, তাও অনুভূতিটা যন্ত্রণাদায়ক। আশা করছি পরবর্তীতে আপনার দ্বিতীয় পিঞ্জরকে আমার চেয়েও অধিক ভালো বাঁচিবেন না। ইহাতে সেই একই ভুল আবার করিবার সম্ভাবনা থাকিবে। তখনকার ভুল অজ্ঞাত থাকিলেও পরবর্তীতে সেটা জ্ঞাত থাকিবে। পত্র রচনায় রাজকুমার অভিরূপ সিং। পত্রখানা পড়তেই রাজকুমারীর চোখে মুখে বিস্তর উজ্জ্বলতা দেখা গেল। চক্ষু দুটো বন্ধ করে ধ্যানহারা হয়ে শুয়ে পড়লেন পালঙ্কে। আকস্মিক এমন অধিকারবোধে যে কোনো রমণী তো মন হারিয়ে ফেলবেন এ যে অস্বাভাবিক কিছুই নয়। পরক্ষণেই দপ করে চোখ খুললেন। মনে মনে প্রগাঢ় প্রতিজ্ঞা করে বললেন, সে তো যেমন তেমন রমণী নয়, সে রাজকন্যা। সামান্য একটা পত্রেই মন খুইয়ে বসে থাকা তার সাজে না। আর পড়বে না ওই ধুরন্ধর রাজকুমারের সামনে, কখনো না। পরক্ষণেই মন তাচ্ছিল্য করে বলে উঠল তার পালানোর কথা। যদি সে রাজকুমারের সম্মুখে আর নাই পড়ে, তাহলে সে ভাববে রাজকন্যা তাকে ভয় পাচ্ছে, অথবা তার প্রেমে পড়ার কারণে লজ্জা পাচ্ছে। উহুহু, এমনটা হতে দেওয়া যাবে না। রাজকন্যা প্রতিনিয়ত তার সম্মুখে হাঁটবে, চিত্ত উঁচু করে শির খাড়া করে চক্ষুপানে চক্ষু রেখে হাঁটবে। তাকে বোঝাবে যে রাজকন্যা এত সহজে হারবার পাত্রী নয়। কেন দিল সে এই হুমকি মাখা চিরকুট? আর কি ভেবেছে একটা বনবেড়াল এনে দিলেই কি সে পিঞ্জরের কথা ভুলে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে? মোটেও না। কথাগুলো ভাবতে ভাবতেই শিরায় শিরায় রক্ত টগবগ করে ধাবমান হল। বেড়ালটাকে দাসীর নিকট রেখে দ্রুত কদমে বেরিয়ে পড়ল কক্ষ থেকে। এতটাই তাড়াহুড়ো করেছিল সে যে মুখ ঢাকতেই ভুলে গেছে। অতিথিশালায় ঢুকতেই প্রহরী আটকাল তাকে। পরক্ষণেই নিচু মুখে কাচুমাচু করতে করতে ফটক খুলে দিল। রাজকন্যা দাম্ভিকতার বেশে অনুমতি ছাড়াই রাজকুমারের কক্ষে প্রবেশ করলেন। কণ্ঠে তেজ নিয়ে বললেন, কি ভেবেছেন আপনি? আরেকটা বেড়াল দিলেই আমি খুশি হয়ে পিঞ্জরের কথা ভুলে যাব, আর আপনাকে বিবাহ করতে রাজি হব? রাজকুমার নীরব। তার দৃষ্টিতে মুগ্ধতা, মুখশ্রীতে মোহনীয়তা ছড়িয়ে ছিটিয়ে আছে। ধ্যানমগ্ন হয়ে তাকিয়ে আছেন রাজকন্যার মুখপানে। ধীর কদমে সামনে এগিয়ে মোহনীয় কণ্ঠে বললেন, এই চন্দ্র একমাত্র চন্দ্রনগরেই শোভা পায়। মুহূর্তে হতভম্ব হয়ে গেলেন রাজকন্যা। তার মুখশ্রী প্রকাশ্যে বুঝতে পেরেই কাচুমাচু করতে লাগলেন। রাজকুমার স্বীয় রুমাল ছুঁড়ে মারলেন তার দিকে। বললেন, ঢেকে রাখো রাজকন্যা, এটাই উত্তম হবে। কয়েক মুহূর্তেই আমার অন্তর জ্বালিয়ে দিয়েছ তুমি। নিদ্রা নিতে পারব কি বাকিটা প্রহর? থতমত খেয়ে গেলেন রাজকন্যা। ধমক দিয়ে বললেন, চুপ থাকুন, বাজে বকবক করা বন্ধ করুন। কেন দিয়েছেন আমাকে উপহার? এই প্রশ্নটা প্রভাতেও করা যেত। এই গভীর রাতে অন্দরমহল পেরিয়ে অতিথিশালায় আসার কি কোনো প্রয়োজনীয়তা ছিল? মানছি ভবিষ্যৎ স্বামীকে না দেখে নিদ্রা হচ্ছিল না তোমার, তাই বলে লজ্জা ছুল না তোমায়? আহাম্মক হয়ে তাকিয়ে রইল অতৃপ্তা। বলল, রাজকন্যা অতৃপ্তা কোনো কিছু ভয় পায় না। তার কাছে রাতদিন সব সমান। ঠোঁটে চওড়া হাসি ফুটিয়ে দুকদম সামনে এগিয়ে আসলেন রাজকুমার।
সম্মুখ প্রান্তের দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ঝুঁকলেন রাজকন্যার দিকে। তার মুখের গরম নিঃশ্বাসগুলো বক্ষপিঞ্জরে ধাক্কা খেয়ে ফিরে আসছে। রাজকন্যা ঢোক গিলে চোখ বন্ধ করে নিল। নিজেকে শামুকের মতো গুটিয়ে নিতে লাগল ক্রমশ। দীর্ঘক্ষণ কোনো নিঃশ্বাসের আওয়াজ না পেয়ে দপ করে চোখ খুলল। রাজকুমার আসনে বসে হাসছেন। অতৃপ্তাকে চোখ খুলতে দেখে বললেন, তুমি ভীতু নও সেটা আমিও জানি। তবে তুমি রমণী, লজ্জাবতী লতার ন্যায়। একটু ছুলেই ডালপাতা নিয়ে নেতিয়ে পড়বে এক্ষুনি। কলঙ্ক তোমাকেও নিমিষে ছুঁতে পারবে। তবে রাজকুমার অভিরূপ সিং কোনো কলঙ্কিত নারীকে বিবাহ করিবে না। কক্ষে যাও, দ্রুত। রাজকুমারী দ্রুত পায়ে বেরিয়ে এলেন কক্ষ থেকে। নিজেকে করা ভাবে শাসালেন বোকামির কারণে। গুরুজনরা ঠিকই বলে, পুরুষ মানুষ কাছেই আসে নারীর বুদ্ধি শুষে নেওয়ার জন্য। এরা প্রতিটা দৃষ্টিতে এবং কথায় মগজ খায়। ছায়াচ্ছন্ন অপরাহ্ন, দিনমণি অস্তমিত হবার অপেক্ষায় মাত্র। বিস্তীর্ণ জনাকীর্ণ ভূমির উদ্ভিদেরা প্রায় 2/3 পচে গেছে এবং বাকিটুকু রোদের তাপে শুকিয়ে শুকনো খড়কুটোতে রূপ নিয়েছে। এই মৃতভূমির মধ্যখানটাতে জীবন্ত এক পদ্মবিল। তার কিনারে বসে আছেন দুটি মানব ছা। রাজকুমার অভিরূপ সিং এর বাহু দ্বারা আবদ্ধ হয়ে বুকপিঠে ঠেকিয়ে ছোট্ট খাঁচার পক্ষীজাতের মতো বসে আছেন রাজকুমারী অতৃপ্তা। প্রিয় পদ্মরাগিনী, অর্ধচন্দ্রের চেয়েও অধিক উজ্জ্বল শ্রেষ্ঠ কৌমুদিনী, আমার অতৃপ্তা। এই অধম রাজকুমারকে কি বিবাহ করা যায়? রাজকুমারী তার অধর এবং ওষ্ঠ ফাঁক করে লজ্জায় নুয়ে পড়ে হাসলেন। এই উজ্জ্বল হাসির সাথে সাথেই যেন অজস্র মুক্তা ঝরে পড়ল কিনারে। সন্ধ্যার আধার ধরণীতে ঘেরাও করলেও যেন তা আলোকিত হয়ে উঠল তার রূপের উজ্জ্বলতায়। মাথা নাড়িয়ে ধীর কণ্ঠে আওড়ালেন, যায়। শব্দটুকু উচ্চারণ করতেই লজ্জারা যেন তার সারা দেহ ছেপে উঠল। উত্তেজিত মন, কম্পনরত ঠোঁট, রক্তিম মুখশ্রী, ধানের পাতার মতো ঢেউ খেলানো দেহটাকে নিয়ে দ্রুত উঠে পড়ল রাজকুমারের কোল থেকে। আর পিছু ফিরল না। ছুটতে লাগল অন্ধকারের দিকে। হাতের আঙুলগুলো শিরশির করে উঠছে। প্রয়াস হচ্ছে কিছু চেপে ধরার। পিছপা হলেন না তিনি। অন্ধকারের মধ্যেই কাছে থাকা কিছু দুহাত দিয়ে চেপে ধরলেন। নরম শিমুল তুলার ন্যায় বস্তুটিতে ঢুকে পড়ল রাজকুমারীর নখ। ছিঁড়ে নাকের কাছে উঠতে লাগল তুলা। আচমকাই খুক খুক করে কেসে উঠলেন তিনি। পাশ থেকে পিতলের জগ টানিয়ে পান করলেন পানি। সম্বিত ফিরতেই লক্ষ্য করলেন কক্ষের এক কোণায় জ্বলন্ত মোমবাতির দিকে। ধীরে ধীরে পদ্মবিল এবং রাজকুমারের অনুপস্থিতি বুঝতে পেরে আবিষ্কার করলেন এটা তার খোয়াব ছিল এবং তিনি কক্ষেই ছিলেন। খোয়াব শব্দটা মস্তিষ্কে আসতেই রাজকুমারী লজ্জায় নুয়ে পড়লেন। নিজেকে তিরস্কার করে বলতে লাগলেন, ছি, হোক এটা খোয়াব। তাও রাজকুমারী কি করে লাজলজ্জার মাথা খেয়ে বিবাহের প্রস্তাবে রাজি হল? তাও কিনা ওই রাজকুমারের কোলে বসে। আচ্ছা, যদি এমন হতো, যাকে নিয়ে স্বপ্ন দেখবে সে সবটা জেনে যাবে এবং স্বপ্নের বিবরণও। তাহলে? ভাবতেই রাজকুমারের সম্মুখ প্রান্তের আসনে বসে থাকা রাজকুমারী লজ্জায় নুয়ে পড়ল সেই ভরা জনসভার মধ্যেই। তার মুখ চোখ জুড়ে উজ্জ্বলতা এবং লজ্জার রক্তিম আভা উপস্থিত। চন্দ্রনগরের মহারানী পার্বতী বানু সিং রাজকুমারের দিকে সেই থেকেই লক্ষ্য করছেন। তারা প্রাসাদে এসেছেন, দুপ্রহর কেটেছে। পুত্রের বিবাহের প্রস্তাবে বেশ আটসাট বেঁধে এসেছেন এবার। যার দরুন খুবই গুরুত্বপূর্ণ কয়েকজন সভাসদ নিয়ে বসেছে আজকের সভা। ইন্দ্রনগের রাজা শওকত উজ জামান সবার সঙ্গে আলোচনা শেষে কন্যাকে প্রশ্ন করলেন। বললেন, রাজকন্যা, তোমার যাবতীয় শিক্ষাদীক্ষার সমাপ্তি ঘটেছে কিছুকাল পূর্বেই। তোমার ইচ্ছার মূল্য দিয়ে আজ অবধি কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেইনি। তবে এ পর্যায়ে বিবাহ করা উচিত। চন্দ্রনগরের মহারাজ, মহারানী, রাজকুমার প্রত্যেকেই উপস্থিত এখানে। তারা তোমাকে উক্ত রাজ্যের ভবিষ্যৎ রানী করতে আগ্রহ প্রকাশ করেছে। এবারে তোমার মতো জানাও। তবে একটা কথা স্মরণে রাখবে, এই প্রস্তাব ফিরিয়ে দিলেও অতি শীঘ্রই তোমার পছন্দনীয় কোনো পাত্রকে হাজির করবে। তবুও বিবাহ তোমাকে করতেই হবে। চমকে উঠলেন রাজকুমারী। খোয়াব নিয়ে ভাবনাচিন্তা করার মধ্যিখানে এত সব কথা যেন বেমালুম অগ্রাহ্য করেছে সে। হুট করেই রাজসভার মধ্যে তিনি বেশ অস্বস্তিতে পড়লেন। লজ্জা, উত্তেজনা, চমক সব মিলিয়ে আমতা আমতা করে বললেন, আমি বিবাহ করিতে প্রস্তুত নই পিতা। আর আমার কোনো ব্যক্তিগত পছন্দও নেই।
হাসলেন মহারানী। বললেন, রাজকুমারী আর কি বা বলবে? তিনি তো লজ্জায় গুমরে মরছেন। নিজের বিবাহের কথা কি আর নিজে বলতে পারে? বিগত পুরো সময়টাতে নির্বেই আমি তাকে লক্ষ্য করেছি এবং সম্মতিসূচক হাসিও দেখেছি। নতুন করে জিজ্ঞেস করার কিছু নেই। রাজকুমারী চোখ তুলে একবার অভিরূপের দিকে তাকালেন। পরক্ষণেই চোখ সরিয়ে মহারানীর দিকে তাকিয়ে সম্মানের সহিত বললেন, তেমন কোনো ব্যাপার নয় রানী মা। থেমে, পিতা, আমি সভা ছাড়ছি, কক্ষে যাওয়া প্রয়োজন, বলেই দ্রুতপায়ে হেঁটে গেলেন। দাসীরাও একে একে তার পিছু ধরলেন। রানী পার্বতী হেসে বললেন, রাজকন্যার নিজস্ব কোনো পছন্দ নেই। অভিরূপকে যে তার অপছন্দ সেটাও বলেননি, শুধু বলেছেন বিবাহে প্রস্তুত নন। আপনার কি মনে হয় মহারাজ, বিবাহযোগ্যা এক পাত্রী যে চেয়ে নির্লজ্জের মতো বলবে আমি বিবাহে রাজি? আয়োজন শুরু করুন। রাজকীয় বিবাহের জন্য পুনর্দমে সজ্জিত হল চন্দ্রনগরের প্রাসাদ। প্রাসাদের বহিরাঙ্গন থেকে পুরোপুরি সোনালি আলোয় ঝলমল করছে। প্রবেশদ্বারের উপরে সোনার পাতে তৈরি বিরাট তোরণ স্থাপন করা হয়েছে, যেখানে দুই রাজ্যের প্রতীক চিহ্ন খোদাই করা। তোরণ থেকে ঝুলছিল মুক্তোর মালা, যা অতিথিদের স্বাগত জানাচ্ছে। প্রাসাদের বাইরের পথজুড়ে বিছানো লাল মখমলের কার্পেট, যার পাশে সারি দিয়ে সাজানো রূপার মশাল। রাজকীয় পালকি থেকে রূপালী ঝালর সরিয়ে নববধূ উকি দিয়ে দেখল সবটা। প্রাসাদের অন্দরমহলে ঢুকতেই প্রথম দৃষ্টি পড়ল স্ফটিকের বিশাল ঝাড়বাতি, যা প্রাসাদকে এক স্বপ্নময় আলোয় ভরে তুলেছে। প্রাসাদের ছাদ এবং দেওয়ালে কারুকাজ করা চিত্র, যা রত্নখচিত সোনার সীমানা দিয়ে আবৃত। বিশাল হলঘরটি সজ্জিত ছিল চন্দনের কাঠের আসবাবপত্র, যা সোনার পালিশে ঝকঝক করছে। সারা প্রাসাদ জুড়ে ফুলের অপরূপ সজ্জা। হলঘরের প্রতিটি কোণে রাখা সুবিশাল ফুলদানি, যাতে সাজানো অজস্র পদ্ম। বিবাহের যাবতীয় অনুষ্ঠান ইন্দ্রনগরেই সম্পন্ন হয়েছে। বিবাহ পরপরই অতি দ্রুত নববধূর পালকি, ঘোড়া, সৈন্যসামন্ত নিয়ে রাজ্যের দিকে রওনা দিয়েছে তারা। দীর্ঘ একটা মাস রাজ্য ছিল অনাথের ন্যায়। রাজারানী, রাজপুত্র, কন্যা, 1/3 সৈন্য সবই ছিল তাদের সাথে। দীর্ঘ এই সময়ে যে কোনো মুহূর্তে এই রাজ্য দখল করে নিতে পারত শত্রুরা। যার কারণেই তারা তাজা ফুল এবং রংবেরঙের মোমবাতির আলোয় ছেয়ে আছে কক্ষ। বিশালাকা পালঙ্কের উপর বিছিয়ে রাখা হাজারো গোলাপের পাপড়ি। রাজকন্যা অতৃপ্তা কম্পনরত হাতে পাপড়িগুলো সরিয়ে পালঙ্কে বসলেন। আশেপাশে অজস্র নতুন দাসী। তারা ব্যস্ত রয়েছে রাজকন্যাকে সেবা দেওয়ার প্রয়াসে। রাত্রি ধীরে ধীরে গভীর হল। নীরবতায় ছেয়ে গেল প্রাসাদ। হঠাৎ কানে এলো জুতোর ঠক ঠক আওয়াজ। আতঙ্কে ছেয়ে গেল দাসীরা। তাড়াহুড়ো করতে গিয়ে হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে ফেলল। যেন ওই আওয়াজের অধিকারী তাদের আতঙ্কের কারণ। যিনি কক্ষে প্রবেশের পূর্বেই তাদেরকে সেই কক্ষ ত্যাগ করতে হবে। অবশেষে চলে এলো সেই সন্ধিক্ষণ। রাজকুমার অভিরূপ সিং জয়ীর বেশে শির উঁচু করে ঢুকলেন কক্ষে। যেন ইন্দ্রনগরের এই রাজকুমারীকে জয় করা বিস্তর প্রদেশ দখল করার চেয়েও অধিক কঠোর এবং অসম্ভব ছিল। তবে তিনি সেটা পেরেছেন, এবং সেটাও খুব দ্রুত প্রেমের বিনিময়ে। কথিত রয়েছে নারী হচ্ছে বহুরূপী। তনে এদের আয়ত্ত করাও খুব সহজ। এদের সাথে আপনি যত কঠোর হবেন তার পরিবর্তে তার দ্বিগুণ কঠোরতা আপনি ফেরত পাবেন। নারীকে ভালোবাসতে হয়। তাকে আপনি যতটা স্নিগ্ধ এবং কোমলভাবে ছোবেন, সে তার অধিক দ্রুততার সাথে নুয়ে লজ্জাবতী লতার ন্যায় বাহুতে আবদ্ধ হবে। অভিরূপ বক্ষ ফুলিয়ে পালঙ্কে বসলেন। হাত বাড়িয়ে ছুঁয়ে দিলেন রাজকন্যার কপল। বৃদ্ধাঙ্গুল দিয়ে সযত্নে ছুঁয়ে দিলেন অধর। অতৃপ্তা ছিটকে দূরে সরে গেল। বক্ষের কম্পন বাড়ছে ক্রমশ। দুহাতে মখমলের চাদরটি খামছে ধরে চোখ বন্ধ করে নিল। রাজকুমার বাধা মানলেন না। বাহু দ্বারা আবদ্ধ করে ওষ্ঠাধরে চুম্বন করলেন। দীর্ঘ সময় এই অনুভূতিতে ডুবে থাকার পর ঘোর লাগানো কণ্ঠে রাজকুমার বললেন, আমার পদ্মফুল, আজ আপনাকে দলিত করবে এই রাজকুমার। তবে ভয় নেই। একটা পত্রদল ও বিনষ্ট করব না। শুধু ভালোবাসব। প্রাপ্তবয়স্ক ও মুক্তমনাদের জন্য উন্মুক্ত। আরশির প্রেগনেন্সির 8 মাস চলছে তখন। রাত প্রায় 11টা বাজে। নাদিম এখনও ফিরে নেই।
আজকে জোবায়ের সাহেব রেগে আছে। নাদিম অফিসে গিয়ে তার অনুপস্থিতিতে ম্যানেজার এর থেকে 50,000 টাকা নিয়ে এসছে। এর আগে ও টুকটাক টাকা নিয়েছে, কিন্তু এই টাকা নিয়ে কি করে জিজ্ঞেস করলে কোনো উত্তর দেয়নি। তাই তার বাবা ম্যানেজারকে টাকা দিতে না করে দিয়েছে। ম্যানেজার না দিতে চাওয়ায় খুব ঝামেলা করেছে অফিসে। জোবায়ের সাহেবের এত দিনের সব সম্মান আজকে নাদিমের জন্য মাটিতে নেমে গেছে। তাই একটা হেস্তনেস্ত করার জন্য সবাই নাদিমের জন্য অপেক্ষা করছে। রাত সকাল 11:15টায় নাদিম বাড়ি ফিরল। আজকে ও নেশা করে এসছে। ও আসতেই জোবায়ের সাহেব এক গাদা প্রশ্ন ছুড়ল। নাদিম কোনো উত্তর দেয়নি, নিজের মতো করে ঘরের দিকে হাঁটা ধরল। এটা দেখে জোবায়ের আরও রেগে গেলেন। নাদিমের গায়ে আঘাত করতে উদ্যত হল, কিন্তু আরশি মাঝে এসে বাধা দিল। নাদিমও এবার রেগে গেল। এক কথা দুই কথায় ঝগড়া শুরু হল। নাদিম জেদ করে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য সিঁড়িতে চলে আসে। কেয়া আর আরশি নাদিমকে সিঁড়িতে টেনে আটকায়, বলে এই রাতের বেলা কোথাও না যেতে, দিনে যেখানে খুশি যেতে। কিন্তু নাদিম নাছোড়বান্দা, চলে যাবেই। ওই দিকে টিয়া মা বাবাকে শান্ত করার চেষ্টা করছে। টানাটানির এক পর্যায়ে নাদিম না দেখেই ধাক্কা মারে। ও ভেবেছে কেয়াকে ধাক্কা দিয়েছে, কিন্তু ও একটু বোঝেনি যে এই ধাক্কায় সিঁড়ি থেকে আরশি পড়ে যাবে। আরশির গগনবিদারী চিৎকারে নাদিম ঘুরে তাকালো। কেয়ার হাত পা কাঁপছে। চিৎকার শুনে জোবায়ের নাজমা টিয়াও চলে এসছে। নাজমা দৌড়ে আরশির কাছে গেল, জোবায়ের গাড়ি আনতে গেল। ধরাধরি করে হসপিটালে নিল আরশিকে। নাদিম এখনো সিঁড়িতে দাঁড়িয়ে আছে। কোথা থেকে কি হয়ে গেল সে কিছু ভাবতে পারছে না। 3 দিন পর টিয়া নাদিমের ঘরে এলো। পুরো ঘর অন্ধকার করে বসে আছে নাদিম। 3 দিন পেরিয়েছে। আরশি হসপিটালে কি অবস্থা হয়েছে তাকে কেউ কিছু জানায়নি। সেও কোথাও একটা বাধা পাচ্ছে, যার কারণে হসপিটালে যায়নি। টিয়া এসেই বলল, ভাইয়া উঠো, তোকে গোরস্থানে যেতে হবে। গোরস্থান কথাটা কানে আসতেই নাদিম কেঁপে উঠল। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। টিয়া বলল, আমার ভাতিজা আর নেই ভাইয়া। 3 দিন এনআইসিইউতে লড়াই করতে করতে ক্লান্ত হয়ে চলেই গেল। অন্তত ওর বাবা হিসেবে এটুকু তো করতেই পারিস, বলে টিয়া চলে গেল। নাদিম ওখানে বসে রইল স্তব্ধ হয়ে। কয়েক ফোঁটা পানি চোখ থেকে গড়িয়ে পড়ল। আরশিকে তার মা আর এখানে রাখেনি, সবই জানত তারা। নাজমা আর জোবায়ের এর জোড়া জুড়িতে আরশিকে ফিরিয়ে আনেনি। আরশির বড় ভাই ভাবি বিদেশ চলে গেছে। দাদি তার মেয়ের সাথে থাকে। আরশির বাবা মারা যাওয়ার পর মেয়ে নিয়ে গেছে তাকে। আরশির ছোট ভাই ভালো কোম্পানিতে চাকরি করে, অফিসের কাছাকাছি বাসা নিয়ে মাকে নিয়ে থাকে। আরশি ছেলে হারানোর শোকে তখন পাথর কোথায় নিয়ে যাচ্ছে সেদিকে তার কোনো খেয়াল ছিল না। আরশির শোক কাটিয়ে উঠতে পুরো সুস্থ হতে কয়েক মাস পার হল। তার মেডিকেলে অলরেডি ইয়ার লস হয়ে গেছে। তার মা তাকে নতুন করে সব শুরু করতে বললেন। নাদিমের খোঁজ নিয়ে জানল ছেলে হারিয়ে কিছু দিন শোকে থাকলেও সে আবার আগের রূপে ফিরেছে। এতটাই নেশায় আসক্ত হয়েছে এখন বাড়িতেও নেশা করে। নাজমা কেয়া সবাই আসে আরশির সাথে দেখা করতে, কিন্তু ওরা আর আরশিকে ফেরার কথা বলে না। ওরাও চায় না নাদিমের সাথে জড়িয়ে ওর জীবনটা আর নষ্ট হোক। অনেক তো চেষ্টা করল সব ঠিক করার। সবাই সিদ্ধান্ত নিল আরশি নাদিমের ডিভোর্স করানোর। আরশি রাজি হওয়ার আগে একবার শেষ দেখা করতে গেল নাদিমের সাথে। নাদিমের সাথে দেখা করতে গিয়ে থমকালো আরশি। একই অবস্থা তার সুদর্শন পুরুষের। নেশা করতে করতে নিজের শরীরের কি অবস্থা করেছে। আরশি আরও একবার বেহা হল। নাদিমকে অনুরোধ করল সব ভুলে নতুন করে সংসার করার। এটাই হয়তো ভালোবাসা। এত কিছুর পরও আরশি নাদিমকে ভালোবাসে। তবে নাদিম মানল না। সে ডিভোর্সের কিছু দিন পরই দিশাকে বিয়ে করবে জানালো। আরশি ব্যর্থ হয়ে ফিরল। কয়েক মাসের মধ্যেই ডিভোর্স হয়ে গেল। ডিভোর্সের পর আরশি আর খুলনা শহরে থাকতে চায়নি। নিজে মেডিকেল কলেজ পাল্টেছে অনেক ঝামেলা পেরিয়ে। ওর মা আর ছোট ভাইও ওর সাথে চলে এলো। ওই অবস্থায় একা ছাড়েনি আরশিকে। খুলনা শহরের সাথে সমস্ত সম্পর্ক তারা শেষ করল। নতুন করে বাঁচার চেষ্টায় নিজেকে নতুনভাবে তৈরি করতে শুরু করল আরশি। নাদিমের ফোনে কল আসতেই অতীত থেকে বের হল। রিসিভ করতেই ওপাশ থেকে বলল, আর কতক্ষণ একা একা নিজেকে সামলানোর চেষ্টা করবে? পেরেছ কখনো? এখন শুধু আমি না, আমাদের চন্দ্রসোনা ও অপেক্ষা করছে। চলে এসো, এবার থেকে আমরা দুজন তোমাকে সামলে রাখব। আর কখনো কোনো খারাপ, কোনো দুঃখ তোমাকে স্পর্শ করতে পারবে না। আসছি আমি।
ফোন রেখে নাদিম বলল, আর কখনো পুরনো কথা ভাবব না আমি। শুধু বর্তমানের সাথে এগিয়ে যাব, তানজিলা আর আমার মেয়েকে একটুও কষ্ট পেতে দেব না। পরের দিন সকালে আরশিতা হসপিটালে এসে বসতেই ওয়ার্ড বয় জানালো ৩ জন ভদ্রমহিলা অনেকক্ষণ ধরে তার জন্য অপেক্ষা করছে। আরশিতা তাদের ভেতরে পাঠাতে বলল। কিছুক্ষণ পর আরশিতা পুরনো স্বর শুনতে পেল, আরশি মনি। আরশিতা তাকিয়ে দেখল নাজমা কেয়া টিয়া দাঁড়িয়ে আছে। টিয়াও চলে এসছে। ওদের দেখে আরশিতা উঠে গিয়ে জড়িয়ে ধরল। পুরনো সব কিছু ভুলে সবাইকে জড়িয়ে অনেকক্ষণ কাঁদল। আরশিতা জিজ্ঞেস করল, বাবা মানে জোবাইয়ের আঙ্কেল আসেনি? নাজমা বলল, সে তো আরও কয়েক বছর আগেই আমাদের ফাঁকি দিয়ে চলে গেছে রে। তার খুব ইচ্ছে ছিল তোর সাথে একবার দেখা করার, কিন্তু তোর কোনো ঠিকানা আমাদের কাছে ছিল না। আরশিতা খুব কষ্ট পেল, তার বাবার পর এই মানুষটা বাবার মতোই আগলে রেখেছিল। একটু চুপ থেকে আরশিতা মনে করার মতো করে বলল, দিশা কোথায়, আর সেই জায়গায় তানজিলা কি করে? যদিও আমার জানার অধিকার নেই, তবু কৌতূহলবশত জিজ্ঞাসা করলাম। কেয়া বলল, তোরা চলে আসার বছর খানেক পরই দিশাকে পুলিশ ধরেছে। আসলে ও একজন ড্রাগ পাচারকারী নারী। ও ধরা পড়ার পর জানতে পারি ও ভাইয়াকে ও ভেতরে ভেতরে কিভাবে শেষ করে দিয়েছে। ভাইয়ার সাথে জড়িয়েছিল টাকার জন্য। ভাইয়াকে পুরোপুরি ফাঁসাতে ওকে পরে ব্ল্যাকমেল করতে ওর সাথে সম্পর্ক করার চেষ্টা করেছে। অনেকবার নাকি উত্তেজিত করার ঔষধও খাইয়েছে, কিন্তু কোনো না কোনো ভাবে ও ব্যর্থ হয়েছে। টুকটাক ভিডিও, ছবি ছিল ওর কাছে, কিন্তু ব্ল্যাকমেল করার আগেই ধরা পড়ে আর স্বীকার করতে বাধ্য হয়। ওর যাবজ্জীবন জেলে হয়েছে, আরও অনেক অপরাধ আছে ওর। আমার ভাইটা এতটা ড্রাগে এডিকটেড হয়েছিল, ড্রাগ না পেলে পাগলের মতো আচরণ করত। তখন আমরা বুঝেছিলাম তোর সাথে আমাদের সবার সাথে কেন এমন করত। ওকে অনেক কষ্ট করে বাবা সুস্থ করেছে। জানিস, সুস্থ হওয়ার পরও তোকে অনেক খুঁজেছে তোর সাথে করা অন্যায়ের মাফ চাইতে, যদি সম্ভব হয় আবার সব ঠিক করতে। অনুশোচনায় ও ভেতরে ভেতরে মরে যাচ্ছিল। ওকে আবার নতুন করে বাঁচাতে আমরা বিয়ে করাই তানজিলার সাথে। তানজিলার ও আগে বিয়ে হয়েছিল, স্বামী মারা গিয়েছে বিয়ের 4 মাসের মাথায়। ও ভাই সম্পর্কে সব জেনেই রাজি হয়েছে। ভাইয়া আমাদের বলেছিল তোকে চাই, কিন্তু আমরা তোকে না পেয়ে ভেবেছি তুই হয়তো সব ভুলে নতুন জীবন সাজিয়েছিস, বিয়ে করেছিস, তাই বাবার অসুস্থতা মায়ের দুশ্চিন্তার দোহাই দিয়ে রাজি করিয়েছি বিয়েতে। আর এটা ও বলেছি একবার ডিভোর্স হয়ে গেলে তার সাথে আর পরবর্তীতে একসাথে থাকা যায় না। অনেক বোঝানোর পর রাজি হয়েছে বিয়েতে। তানজিলার সাথে বিয়ের পর তোর সাথে করা অন্যায় বা ভুল দ্বিতীয়বার রিপিট করেনি। যতটা সম্ভব তানজিলাকে ভালো রাখার চেষ্টা করেছে। তানজিলাকে বিয়ে করার আগে নিজেকে সময় দিয়ে আরও পরিবর্তন এনেছিল নিজের। বিয়ের পর এতগুলো বছর পর ওর বেবি হলো, জানিস ও শুধু বারবার বলতো আমি আমার প্রথম সন্তানকে খুন করেছি, তাই আল্লাহ আমাকে আর সন্তান দিচ্ছে না, আমার পাপের শাস্তি পাচ্ছি আমি। বাবার মৃত্যুর পরও হজে যায়, নিজের সব পাপের জন্য মাফ চায়। একটা সুস্থ সন্তান চায় আল্লাহর কাছে। হয়তো আল্লাহ ওকে কবুল করেছে, এতগুলো বছর পর আবার পিতৃসুখ পেয়েছে। একদমে বলে থামল কেয়া। আরশিতা সব শুনল চুপচাপ। এবার টিয়া বলল, তুমি আমার ভাইয়াকে মাফ করে দেও আরশি আপু। ও অনেক আগেই ভুল বুঝতে পেরেছে। আর আমাদেরও মাফ করো, যদি তখনই আমরা তোমাদের ডিভোর্স না করিয়ে দিতাম তাহলে হয়তো তুমি আমাদের সাথেই থাকতে। আরশিতা ওকে কাছে টেনে বলল, এই পাগলি, তোমরা কেউ দোষী না, ভাগ্যে যাচ্ছিল তাই হয়েছে। আর আমি এখন ভালো আছি খুব। জানো আমার 2 ছেলে মেয়ে আছে। আল্লাহ জানিয়েছেন তার 2 গুণ ফিরিয়ে দিয়েছে। আর তানজিলার সাথে নাদিমের জুড়ি লেখা ছিল, তাই হয়েছে। আমার কারো প্রতি এখন আর কোনো রাগ অভিযোগ নেই। সবাই খুব খুশি হলো। আরও কিছুক্ষণ কথা বলে ওরা চলে গেল। সবাই কথা বলে যাওয়ার পর আরশিতা নিজে নিজে বিড়বিড় করে বলল, অনেক তো সময় পার হলো, এবার অন্তত সব খারাপ দূরে থাকুক, সবাই এবার ভালো থাকুক। একটু পরেই আরশিতা রাউন্ডে বের হল। সবার পরে এলো তানজিলার কেবিনে। নাদিম নেই, হয়তো কোনো কাজে বাইরে গেছে। ওকে দেখে তানজিলা মুচকি হাসল। সব চেক আপ শেষে আরশিতা নাদিমের মেয়ের গালে হাত রেখে তানজিলাকে উদ্দেশ্য করে বলল, রাজকন্যার নাম কি রাখবেন ঠিক করেছেন? আরশিতার প্রশ্নে সবাই তাকাল। তানজিলা বলল, ওর বাবা ওর আসার খবর পেয়েই ডাকনাম ঠিক করে রেখেছে।
বলেছে ছেলে বা মেয়ে যাই হোক এই নামই রাখবে। টিয়া উৎসুক হয়ে বলল, কি নাম বলো বলো। তানজিলা আরশিতার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, চন্দ্র। আরশিতার হাত কেঁপে উঠল, হয়তো বুকটাও কাঁপল। মনে হলো মানুষটা সে থাকতে মূল্য দেয়নি, সবকিছু শেষ হয়ে যাওয়ার পর তাকে এতটা সম্মান দিল, তাকে আজীবন মনে রাখতে তাকে দেয়া নামটা তার মেয়েকে দিল। তানজিলা আবার বলল, আমরা সবাই এই নামেই ডাকব। সারা জীবন আমাদের মাঝে একজন চন্দ্র থাকবেই, তার আলোয় আমাদের আলোকিত করে রাখবে। আরশিতা আর কিছু বলল না, বুঝল তানজিলা ওকেই বুঝিয়েছে সারা জীবন আরশিতা কোনো না কোনোভাবে ওদের সাথে মিশে থাকবে। আজকে বিকেলেই ছুটি হয়ে যাবে তানজিলার। এই ছোট্ট জীবনে চলার পথে আর কখনো দেখা হবে কিনা জানা নেই। আরশিতা তাই সব বাধা দূরে সরিয়ে তানজিলাকে জড়িয়ে ধরল। তানজিলা ওর কানের কাছে ফিসফিসিয়ে বলল, ধন্যবাদ আপা, তোমার জন্য আমি এত সুখ পেয়েছি। তোমাকে হারানোর শোক, তোমার সাথে করা অন্যায়ের অনুশোচনায় পুরে মানুষটা খাঁটি হয়েছে। তুমি খুব ভালো থেকো। আরশিতা ও সমান ফিসফিসিয়ে বলল, তুমিও ভালো থেকো, সবার খেয়াল রেখো। চন্দ্রের ওপর আমারও একটু অধিকার রইল, আমার চন্দ্র ও তার পুরো পরিবার দেখে রেখো, আগলে রেখো, ভালোবাসায় জড়িয়ে রেখো। তানজিলাকে ছেড়ে সবার থেকে বিদায় নিল আরশিতা। নিজের চেম্বারে এসে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ফোনটা বের করে তার প্রিয় মানুষটাকে ফোন দিল। বিকাল 4টা। তানজিলারা সবকিছু গুছিয়ে নিয়েছে, এখন গাড়ি এলেই বাড়ির উদ্দেশ্যে রওনা হবে। মেয়ে কোলে নিয়ে বসেছিল নাদিম। এই অবুঝ মেয়ের সাথে কত কথা বলছে, মনে হচ্ছে যেন তার মেয়ে সব কথা বুঝতে পারছে। হঠাৎ কিছু মনে পড়তেই মেয়েকে তানজিলার কোলে দিয়ে বলল, আসছি আমি, একটু ওকে রাখো। নাদিম একটু তাড়াহুড়ো করে এলো আরশিতার চেম্বারের সামনে, কিন্তু দেখল বাইরে থেকে লক করা। ওয়ার্ড বয়কে জিজ্ঞেস করতেই বলল, ম্যাম তো চলে গেছে, এই মাত্র গেল, ইম্পর্ট্যান্ট দরকার হলে দ্রুত যান, হয়তো গেইটের কাছে পেয়ে যাবেন। নাদিম আর দেরি করল না, এক দৌড়ে পৌঁছালো গেইটের কাছে। আশেপাশে একটু খুঁজতেই দেখল দূরে দাঁড়ানো এক শাড়ি পরা ৩৫ বছরের রমণী, হাতে এপ্রন, এখনো কত প্রাণবন্ত। তার সাথেই একটা বছর 7-এর ছেলে ও বছর 2-এর মেয়ে দুষ্টুমি করছে। একটু পরেই নাদিমের বয়সী সুঠাম দেহি এক পুরুষ 2 হাতে হাওয়াই মিঠাই নিয়ে এসে সেই রমণী মানেদা আরশিতা মজুমদারের পাশে এসে দাঁড়াল। সেও সাথে দুষ্টুমিতে যোগ হল। একটু খেয়াল করে দেখল নাদিম ওইদিন বাইকে এই লোকটাই দেখেছিল, হেলমেট থাকায় মুখ দেখেনি ভালো করে, আজ দেখল। তার মানে ইনি সেই সৌভাগ্যবান যে তার হারিয়ে ফেলা চন্দ্রকে জিতে নিয়েছে। এত সুন্দর একটা মুহূর্ত নাদিম ক্যাপচার করে রাখল তার ফোনে। নাদিমের মনে পড়ল একটা সময় আরশি কত বলতো তাকে কলেজ থেকে নিয়ে আসতে দিয়ে আসতে একা চলতে তার ভালো লাগে না। কত বায়না করত, রাস্তায় বের হলেই স্ট্রিট ফুডের আবদার জুড়ত, আর সে ধমকে চুপ করিয়ে দিত। নাদিম একটু তাচ্ছিল হেসে বিড়বিড়িয়ে বলল, যা বলতে এসেছিলাম তা না বলাই থাক, কিছু কথা সারা জীবন গোপনেই থাক। এক সময়ের আমার নিজস্ব চন্দ্র আজ নিজের আলোয় অন্য কাউকে, অন্য ঘরকে আলোকিত করছে। চন্দ্রের কোনো দোষ নেই, আমি নিজেই আমার চন্দ্রকে ভুলে অন্ধকার বেছে নিয়েছিলাম। চন্দ্র আজ তার যোগ্য সঙ্গী পেয়েছে। সারা জীবন আমার হারিয়ে ফেলা চন্দ্রকে সে আগলে রাখুক, সুখে রাখুক। আমিও একটা চন্দ্র পেয়েছি, আমার চন্দ্র সোনাকে আগলে রাখব। সেও আমার সব অন্ধকার দূর করে চারপাশ আলোকিত করে রাখবে। যে চন্দ্র হারিয়েছি আর আমার নেই, তাকে নিয়ে আর আফসোস রাখব না। ভালো থেকো চন্দ্র। আরশিতা যাওয়ার জন্য পা বাড়াতেই কি মনে করে একবার পেছনে দিকে তাকালো, দেখল তার দিকে তাকিয়ে আছে তার এক সময়ের সুদর্শন পুরুষ। আজ আর আরশিতার একটুও অস্বস্তি কাজ করল না, দূরে থেকেই মুখে মুচকি হাসি ফুটিয়ে চোখের ভাষায় বলল, আবার হয়তো কখনো দেখা হবে, বা এটাই হয়তো আমাদের শেষ দেখা। আমার অতীতের সুদর্শন পুরুষ, আমাদের একসাথে পথচলা ওইটুকুই ছিল। তোমার জীবনে তোমার দেয়া নামের সার্থকতা রাখতে পারিনি আমি। দোয়া করি তোমার নতুন চন্দ্র তার নামের মতোই সবাইকে, বিশেষ করে তোমাকে আলোকিত করে রাখুক। তোমার নতুন চন্দ্র আর চন্দ্রের মাকে নিয়ে ভালো থেকো। আমিও ভালো থাকবো আমার প্রিয়তমকে নিয়ে। সামনে তাকিয়ে ছেলের হাত ধরে নিজের পথে পা বাড়াল আরশিতা। আর ছোট মেয়েকে কোলে তুলে আরশিতার কাঁধে হাত রেখে তার সাথে সঙ্গ দিল তার স্বামী আমান।
ওরা অদৃশ্য হতেই নাদিম দেখল ওদের গাড়ি চলে এসছে। নাদিম ও সব পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে ছোট একটা নিঃশ্বাস ফেলে পা বাড়াল। এবার সেও তার চন্দ্রসোনা আর চন্দ্রসোনার মাকে নিয়ে এক নতুন সুখ রচনা করবে। জনশূন্য কক্ষ। মূল ফটকে দুবার টোকা মারতেই ভেতর থেকে মহারাজ অমৃত সিং এর কাঠখোট্টা কণ্ঠের আওয়াজ শোনা গেল। সামান্য অস্বস্তিতে পড়ে পা টিপে নতমুখী হয়ে কক্ষে প্রবেশ করল অতৃপ্তা। মস্তক নুয়ে রাজাকে কুর্নিশ জানিয়ে নম্রকণ্ঠে বলল, মহারাজ, ক্ষমা করবেন, আপনি বিশ্রাম নিচ্ছিলেন, দাসীরাও সাহস পাচ্ছিল না আপনাকে ডাকার, সেজন্যই নিজে থেকে বিরক্ত করেছি। মহারাজ মাথা নাড়ালেন। স্বভাবসুলভ গম্ভীর চাহনিতেই একবার দেখে নিলেন নবপুত্র বধূকে। এরপর বললেন, বেশ, দ্রুত বলো, কোন কারণে অসময়ে কক্ষে আসতে হল? অতৃপ্তা আনমনা হয়ে জানালার খোলা প্রান্তরে চাইল। দূরের ডালটাতে কয়েকটা শালিক বসে আছে, সেদিকে দৃষ্টি নিবন্ধ করে বলল, কারণটা আপনার অজানা নয় মহারাজ। রানীমা নিশ্চয়ই আপনাকে এই বিষয়ে অবগত করেছে। বিগত 10 দিন প্রাণপণে চেষ্টা চালিয়েছি রাজকুমারকে শুধরানোর জন্য, কিন্তু বারংবার ব্যর্থ হচ্ছি। আর এর প্রধান কারণ হচ্ছে ক্ষমতা। তিনি রাজকুমার এবং ভবিষ্যৎ রাজা। সামনের মাসেই তার রাজ অভিষেক সম্পন্ন হওয়ার কথা রয়েছে। মহারাজ, রাজকুমার ক্রমে বদ্ধ উন্মাদ হয়ে উঠছে এই ক্ষমতার জেরে। তার যা ইচ্ছা, যখন ইচ্ছা কোনো ভাবনাচিন্তা ছাড়াই করছে। কারণ সে রাজা, তাকে কেউ কাঠগড়ায়, বিচারের আদালতে, রাজসভায় দাঁড় করাবে না। কেন ওনাকে এতটা নাগালছাড়া করলেন আপনারা? কেন আগেই বাধা দেননি? তিনি নির্বিচারে দাসী হত্যা করে, ছাড়ে না বনের পশু পর্যন্ত। তার ভয়ে তটস্থ প্রজারা, দাসীরা ভয়ে ছিটকে থাকে। এমন হলে তিনি কিভাবে এই রাজ্য সামলাবেন? মহারাজ দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলেন। রাজার খোলস ছেড়ে ক্রমশ বাবার চরিত্রে রূপান্তরিত হলেন। চোখের কোণে দেখা দিল অশ্রুর ঢল। অপরাধীর সুরে বললেন, একমাত্র পুত্র, শাসনের চেষ্টা করিনি, তবে এখন বিষয়গুলো আরও ব্যথিত করছে আমাদের। কি বা করা যায়? সে তো আদেশ মানে না। বেশি কিছু করতে হবে না, তাকে ক্ষমতাচ্যুত করুন। অতি শীঘ্রই ঘোষণা করুন যতক্ষণ না পর্যন্ত রাজকুমার নিজেকে যোগ্য প্রমাণ করছে ততক্ষণ পর্যন্ত অভিষেক হবে না। তবে এর একটা নির্দিষ্ট সময়সীমা খচিত করুন। উক্ত সময়ের মধ্যে রাজকুমার ব্যর্থ হলে রাজ্যের মধ্য থেকেই কোনো সাহসী এবং যোগ্য যুবকরূপী প্রজাকে ভবিষ্যৎ রাজা বানানো হবে। ক্ষোভ প্রকাশ করলেন মহারাজ। বললেন, আমার একমাত্র পুত্র, সিং বংশের শেষ বংশধরকে বাদ দিয়ে কোনো প্রজাকে রাজা বানিয়ে এই বংশের শাসনের সমাপ্তি করব আমি? এ তুমি ভাবলে কি করে? হাসল অতৃপ্তা, কণ্ঠে তেজ নিয়ে বলল, বেশ, তাহলে অতি শীঘ্রই প্রজাদের দ্বারা এমন স্বৈরাচারী রাজার পতন ঘটিয়ে সিং বংশের শাসনকে কলঙ্কিত করার জন্য প্রস্তুত হন। নিজ কক্ষে বসে অশ্রুশীতল চোখ নিয়ে নীরবে পিঞ্জরের কুড়ে ঘরের দিকে দৃষ্টিপাত করে আছে অতৃপ্তা। বারংবার মন আফসোস করে বলছে নানা কথা। যদি সে কান্নাকাটি না করে নতুন আরেক পিঞ্জরকে না নিত তাহলে এই অবলার প্রাণ যেত না। আবারও মন কখনো বলছে বিয়েটাই তার অনুচিত হয়েছে। কিন্তু মায়া, ভাবনাগুলো ক্রমশ এলোমেলো হচ্ছে। সে দোষী, হ্যাঁ সেই তো চূড়ান্ত দোষী। ওই দিন কেন সে মন খারাপের জেরে পিঞ্জরকে নিয়ে ঘুমাতে গেল? যদি এমনটা না হতো তাহলে কখনোই আজ প্রাণটা মরত না। ঈশ্বর, কতটা বেদনাদায়ক দৃশ্য! কি করে পারল একটা প্রাণকে ওই তলোয়ার দ্বারা মস্তকছিন্ন করতে? আচ্ছা, পিঞ্জর কি তখন ছটফট করছিল? ভাবতেই আর্তনাদ করে উঠল অতৃপ্তা। হঠাৎই এক সান্নিধ্যের হাতের অস্তিত্ব পাওয়া গেল কাঁধে। চোখ মুছে পেছনে তাকাতেই অবাক হল। রাজকন্যা সৌদামিনী। একে সেই বিবাহের সময়ে দেখেছে অতৃপ্তা। অথচ আজ প্রায় 22 দিন বিবাহ শেষ হয়েছে, এর মধ্যে একবারও আসেনি। অভিমানিনী অতৃপ্তা কাঁধ থেকে হাত সরিয়ে দিল সৌদামিনীর। চিত্ত খাড়া করে বলল, কেন এসেছ? কিছু দরকার? মলিন মুখে হাসল সৌদামিনী। আলতো পায়ে হেঁটে আসনে বসল। এরপর কুড়েঘরের দিকে দৃষ্টি দিয়ে বলল, বেড়ালটাকেও ছাড়ল না অমানুষটা। মুহূর্তেই চোখ দুটো বড় করে তাকালো অতৃপ্তা। রাগান্বিত হয়ে কণ্ঠে তেজ এনে বলল, সংযত হয়ে কথা বলো। আরও কিছু বলার প্রয়াস করলেও থেমে গেল।
হুট করেই নিজের উপর অবাক হল। সত্যিই তো তার স্বামী একটা অমানুষ, কিন্তু তাও কেন অন্য কেউ কিছু বললে সহ্য হয় না। সৌদামিনী হেসে বলল, কষ্ট হচ্ছে শুধুমাত্র একটা বাজে কথা বলাতেই? তাহলে একবার ওই নর্তকীদের কথা ভাবো যাদেরকে বিনা অপরাধে হত্যা করার হুকুম দিয়েছে তোমার এই স্বামী। তাদের পরিবারের কথা ভাবো। ভ্রুযুগল কুঁচকে অবাক চোখে তাকিয়ে রইল অতৃপ্তা। কিৎক্ষণ চুপ করে থেকে সম্বিত ফিরে পেয়ে বলল, তোমার কথা বুঝতে পারলাম না। নর্তকীদের হত্যা করেছে মানে? হাসল সৌদামিনী। তাচ্ছিল্য করে বলল, কেন, তুমি জানো না? অবশ্য জানবেই বাকি করে, তার পূর্বেই তো দাসীদের হত্যা করেছে। থেমে মলিন কণ্ঠে বলল, তোমাকেও বাকি দোষ দিব? তোমার ভাগ্য তো আমার থেকেও খারাপ। এত সব অন্যায়নাচার দেখার পর প্রতিনিয়ত গুমরে মরেছি এটা ভেবে যে কি করে এমন একটা অমানুষের বোন হলাম আমি। আর তোমার কথা না হয় ছেড়েই দিলাম। কিভাবে সহ্য করো এমন একটা মানুষকে? বাস করো কিভাবে? সে কি এতটাই খারাপ যে বোন হিসেবে তুমি একটা প্রশংসাও করতে পারছো না? চোখ দুটো অশ্রুসিক্ত হয়ে গেল সৌদামিনীর। দুপাশে মাথা নাড়িয়ে বলল, আমার ভাইজান আমাকে বোন হিসেবে অসম্ভব ভালোবাসে। এতটাই ভালোবাসে যে আমি হস্তি ভয় পাই দেখে হস্তিশালা প্রাসাদ থেকে আধা ক্রোশ দূরে নির্মাণ করেছে। ঘোড়াশালের একমাত্র শুভ্র ঘোড়া পছন্দের ছিল দেখে নিজের প্রিয় ঘোড়াকে আমায় উপহার দিয়েছে। কিন্তু এই প্রশংসাগুলো উচ্চারণ করতে পারি না আমি, কারণ ওই আর্তনাদগুলো কোকর্ণকুহরে বাজে। তুমি জানো রাজকুমারী, আমার ভাইজান খুব ভালো। শুধুমাত্র ওনার জেদ আর হিংসা এই অধপতনের জন্য দায়ী। এই খামখেয়ালিপনা, একাগ্রতা সবচেয়ে খারাপ। নিজ কোনো বস্তু অন্য কেউ ছোঁয়া তো দূর দেখতেও পারবে না। সে যেটাই বলবে ভুল হোক সঠিক হোক সেটাই পালনীয়। এমনকি এই নিয়ম জলসাঘর পর্যন্ত পালন হয়। ভাইজান কোনো নর্তকীর দ্বারা মুগ্ধ হলে ওই নর্তকীর কাল নেমে আসে, কারণ সে অন্য কাউকেও মুগ্ধ করবে এই ক্ষোভে কালক্ষেপণ না করে অতিদ্রুত তাকে হত্যা করা হয়। কখনো দেহ দ্বিগণ্ডিত করে, কখনো ফাঁসিতে চড়িয়ে বা কখনো অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে। আর এগুলো কেউ জানতেও পারবে না, কারণ যে বলবে তাকেও হত্যা করা হবে। কিন্তু কতদিন বা এসব লোকচক্ষুর আড়ালে রাখা যাবে? ব্যক্তিগত দাসীকে পাঠিয়েছিলাম নর্তকী রূপে সত্যতা যাচাই করতে, কারণ সেখানে প্রাসাদের কেউ প্রবেশ করতে পারবে না। কিন্তু আমার সেই দাসী আজ 1 বৎসর যাবৎ ফেরেনি। হয়তো সেও আমার ভাইজানের হিংস্রতায় হারিয়ে গেছে। দুহাত দিয়ে কান চেপে ধরল অতৃপ্তা। চিৎকার করে বলল, চুপ করো, চুপ করো, বন্ধ করো এসব সাজানো মিথ্যে। আমি বিশ্বাস করি না। তুমি অবুঝ নও। আশা করি নিজেই সত্যটা জেনে নিবে, বলে ত্রস্ত পায়ে কক্ষ ত্যাগ করল রাজকন্যা সৌদামিনী। দুপায়ে শক্তভাবে বাঁধানো ঘুঙুর, পরনে নর্তকীদের জরির পোশাক এবং থুতনি পর্যন্ত পাতলা ওড়নায় ঢাকা এক নর্তকী বসে আছে জলসাঘরের জমিনে। দুপাশে আরও 2 জন অপেক্ষা করছে রাজকুমারের মন জয় করার জন্য। একটা নির্দিষ্ট সময় অপেক্ষার পর শোনা গেল হেঁটে আসার ঠকঠক আওয়াজ। দাম্ভিকতার জেরে বুক টান করে জলসা ঘরে প্রবেশ করলেন রাজকুমার। এগিয়ে এলো 2 নর্তকী। আসনটাকে নামমাত্র নিজেদের পোশাক দ্বারা মুছে কুর্নিশ করে বসতে বললেন। রাজকুমার বসা মাত্র স্টিলের পাত্র নিয়ে এগিয়ে এলো আরও একজন। আরামসে ঢেলে দিল সুরা। পান করতে করতে অভিরূপ সামনে বসা 3 জনের দিকে তাকালো। বলল, শুরু করো। বলার সাথে সাথেই বাজনা বাজাতে আরম্ভ করল বাদকরা। সেই বাজনার সাথে সাথে ঝুনঝুন শব্দে বেজে উঠল ঘুঙুর। পা এবং হাতগুলো সমান তালে দুলতে লাগল ক্রমশ। অভিরূপ নেশাক্ত চোখে নর্তকীদের দিকে তাকাল। এক দৃষ্টিতে বেশ কিছুক্ষণ তাকিয়ে ঘোর লাগানো কণ্ঠে বলে উঠল, এই দেহ আমার পরিচিত। একা একাই বিড়বিড় করতে করতে উঠে দাঁড়াল। পায়ের ওই আঙুল এবং নখগুলো তার চিরচেনা। এই তো গতকাল রাতেই চুমু খেয়েছে এই পায়ে। ত্রস্ত পায়ে নর্তকী পায়ের দিকে দৃষ্টি নিবন্ধ করে এগিয়ে গেল। আচমকাই এক হাত বাড়ির কোমর জড়িয়ে তুলে নিল নিজের সাথে। গায়ের সাথে জড়িয়ে কোলে নিয়ে চেপে ধরে বসে পড়ল আসনে। মাথার ওড়না সরাতে সরাতে কানের কাছে গিয়ে বলল, আমার অতৃপ্তা, এই পোশাক কি তোমাকে আমার থেকে অপরিচিত করতে পারবে? ক্রমশ নড়তে আরম্ভ করল রাজকুমারী। অভিরূপ খামচে ধরল অতৃপ্তার পেট।
কণ্ঠে ক্ষোভ নিয়ে বলল, এই অপবিত্র নোংরা জায়গায় প্রবেশ করার সাহস হলো কি করে তোমার? তাচ্ছিল্যের হাসি হাসল অতৃপ্তা। বলল, আমাকে এই নোংরা জায়গা, সব থেকে নোংরা মানুষটার সাথে প্রতিনিয়ত নিদ্রায় যেতে হয়। আফসোস, তুমি আজীবন রাজকুমার হয়েই থাকলে, রাজা আর হতে পারলে না। এরই মধ্যে দুজন প্রহরী ঢুকল জলসা ঘরে। রাজকুমারকে কুর্নিশ করে বলল, যুবরাজ, ইন্দ্রনগরে থাকাকালীন আপনার অনুপস্থিতিতে যে নর্তকী উজির পুত্রকে সেবা দিয়েছিল এবং কারাগার থেকে পালিয়েছিল তাকে আটক করা হয়েছে। ইতোমধ্যে হয়তো অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে। চমকে রাজকুমারের কোল থেকে নামল অতৃপ্তা। বিস্ময় এবং ঘৃণা নিয়ে ছুটে গেল জলসাঘরের ফটকের দিকে। মুহূর্তে রাজকুমারের আদেশে বন্ধ করে দেওয়া হলো ফটক। তাদেরকে ধাক্কা মেরে ফটক খুলতে যেতেই হাত ধরে টেনে নিল অভিরূপ। ক্রোধে ফেটে পড়ল অতৃপ্তা। একটানে প্রহরীর কোমর থেকে বের করে নিল বিষাক্ত খঞ্জন। রাগের বশবর্তী হয়ে হিতাহিত অজ্ঞানশূন্য অবস্থায় খঞ্জন ঢুকিয়ে দিল বুকে। জানোয়ার, অমানুষ! বুকে হাত দিয়ে আর্তনাদ করে জমিনে বসে পড়ল রাজকুমার। রক্তে রঞ্জিত হয়ে গেল রাজকুমারের পোশাক, হাত এবং খঞ্জন। প্রহরী চিৎকার করে উঠল। অতৃপ্তা হতভম্ব হয়ে চারদিকে তাকাতে লাগল। কাপা হাতে বুকের উপর গেঁথে যাওয়া খঞ্জনটা ছুল অতৃপ্তা। চোখ দিয়ে অনর্গল অশ্রু ঝরছে তার। হতবিহ্বল হয়ে তাকিয়ে রইল অভিরূপের মুখের দিকে। ব্যথায় বিষিয়ে উঠল রাজকুমার। ক্রমশ মুখশি এবং হাতপা নীলবর্ণ ধারণ করল। কণ্ঠে ব্যথাতুর আর্তনাদ তুলে ভাঙা ভাঙা কণ্ঠে বলল, এটা বিষাক্ত ছিল। বুকে ব্যথা হচ্ছে অতৃপ্তা। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। হাউমাউ করে কেঁদে উঠল অতৃপ্তা। কাপা দু হাতে অভিরূপের মুখের দিকে তাকিয়ে বলল, আমি বুঝতে পারিনি। রাজকুমার, কথা বলুন। কেউ বৈদ্যকে ডাকো। কিন্তু বৈদ্যের জন্য আর অপেক্ষা করলেন না রাজকুমার। এর আগেই নিস্তব্ধ হয়ে গেলেন। তার ওই জলজল করা হিংস্র চোখ দুটো এখনো তাকিয়ে আছে অতৃপ্তার দিকে। হয়তো বলছে, তোমাকে একা রেখে আমি যাব না। শীঘ্রই ফিরব। বিস্তীর্ণ নীলাকাশ। সদ্য মাঠ থেকে শস্য তোলার পর কচি ঘাস জন্মেছে ফাঁকা ফাঁকা আস্তরণে। চারপাশে অজস্র ভেড়ার পাল। সুদূর আকাশে কিছুক্ষণ পর পর উড়ে যাচ্ছে চিলের দল। দুজন যুবক বসে আছে গাছের ছায়ায়। মাঠ থেকে কিছুটা দূরত্বে তাদের পরিশ্রান্তের জায়গা হলেও সতর্ক দৃষ্টি ভেড়ার পালের দিকে। হঠাৎ রাখাল অন্যজনের উদ্দেশ্যে বলল, রাজবাড়ির ঘটনা শুনছিস? অপরজন অবাক চিত্তে তাকাল। সরলতার সাথে মাথা নাড়াল। এর মানে সে জানে না। অপরজন যেন নিজেকে বিজ্ঞ মনে করল। আয়েশ করে বসে বলল, ওই যে রানী, আমাদের রাজকুমার অভিরূপ সিং তার বেগম নাকি গতকাল অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়েছে। সে নাকি আবার গর্ভবতীও ছিল। অপরজন অবাক হয়ে বলল, সে তো স্বামী শোকে পাগল হয়ে গেছিল। শুনলাম শেকল পরিয়ে রাখত সবাই। মাথা নাড়াল বিজ্ঞ রাখাল। ক্ষোভ নিয়ে বলল, এগুলা শোক না, নাটক। নিজের হাতে স্বামী খুন করে পাগল হওয়ার নাটক। অপরজন যেন উক্ত কথায় আশাহত হল। বলল, সে যাই বলিস, একেবারে খারাপ কিছু করেনি বেগম। যদি না মারত, তবে না জানি নগরের ভাগ্যে কি ছিল। সমাপ্ত।